আসসালামু আলাইকুম সকলকে, আশা করি ভালো এবং সুস্থ রয়েছে। আমাদের প্রায়োরিটি 1000 এমসিকিউ সিরিজে আবারও তোমাদের স্বাগতম। আজকে আমরা পড়বো হচ্ছে অধ্যায় 7, 8 এবং অধ্যায় 10। অধ্যায় 7 মধ্যে আমি মূলত তোমাদের আজকে নগ্নবীজি পড়াবো, নগ্নবীজি টিস্যু এবং টিস্যুতন্ত্র এবং হচ্ছে যে আমাদের উদ্ভিদের প্রজনন। আমার কাছে মনে হচ্ছে যে এই নগ্নবীজি এবং টিস্যুতন্ত্র উদ্ভিদের প্রজনন এই অংশটা থেকে এবছর মেডিকেল অনেক বেশি প্রশ্ন আসবে। কারণ হচ্ছে যে মেডিকেল দেখা যায় এক এক বছর এক এক অধ্যায়কে প্রায়োরিটি দেয়। এবছর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে নগ্নবীজি অধ্যায়টাকে, নগ্নবীজি আবৃতবীজি অধ্যায়টাকে অনেক বেশি প্রায়োরিটি দিবে। আমি নগ্নবীজি আবৃতবীজির মধ্যে নগ্নবীজিটা নিয়ে আগে কথা বলেছি, কারণ নগ্নবীজি অংশটা থেকে সবসময় প্রশ্ন আসে। তো চলো আমরা হচ্ছে যে এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সমাধান করি। ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে এগুলো কিন্তু একটু আমাদের জানাতে ভুলবে না, কারণ ক্লাসগুলো নিতে আমার অনেক কষ্ট হচ্ছে। তোমরা যদি উপকৃত হও তাহলে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলো ক্লাস শুরু করি, আর কথা না বাড়িয়ে। প্রথম কথা হচ্ছে, কোন বিজ্ঞানী সর্বপ্রথম এই জিমনোস্পার্ম শব্দটা ব্যবহার করে? দেখো, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম এই যে দুইটা ওয়ার্ড টার্মিনোলজি আমরা ব্যবহার করি এখানে, একটা কি জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম। এই যে জিমনোস্পার্ম শব্দটা আমরা ব্যবহার করি, জিমনো অর্থ হচ্ছে যে নেকেড বা নগ্ন, নেকেড বা নগ্ন। জিমনো শব্দটার অর্থ কি? নেকেড বা নগ্ন। আর স্পার্ম কথাটা আসছে হচ্ছে স্পারমোস থেকে, স্পারমোস। স্পারমোস মানে হচ্ছে সিড। স্পারমোস মানে কি? স্পারমোস মানে হচ্ছে সিড। তাই জিমনোস্পার্ম মানে হচ্ছে নেকেড বা নগ্ন সিড বা নগ্ন বীজ। এই নগ্ন বীজের কথাটা সর্বপ্রথম ব্যবহার করেছে বিজ্ঞানী থিওফ্রাস্টাস। আমাদের উদ্ভিদ বিজ্ঞানের জনক যে থিওফ্রাস্টাস আছে, সেই থিওফ্রাস্টাস সাহেবই তার বই ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস এর মধ্যে হচ্ছে যে কথাটা লিখছে। থিওফ্রাস্টাস সাহেব কোথায় লিখছে? তার বই ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস, ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস, ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস। এই যে উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস, তার যে একটা বই লিখছে ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস, সেইখানে এই নগ্নবীজের কথাটা সর্বপ্রথম মেনশন করে গিয়েছিলেন। তারপরে প্রশ্ন হচ্ছে যে কোনটি বাঁশপাতা নামে পরিচিত? নগ্নবীজি উদ্ভিদের আসলে অনেক ভ্যারিয়েন্ট, অনেক টাইপ রয়েছে। নগ্নবীজি উদ্ভিদের 721টা প্রজাতি পৃথিবীতে বেঁচে আছে। আগে নগ্নবীজি দিয়ে পুরো পৃথিবী ভরপুর ছিল। পুরো পৃথিবীতে শুধু নগ্নবীজি, নগ্নবীজি এবং নগ্নবীজি ছিল। নগ্নবীজি ছাড়া পুরো পৃথিবীতে আর কিচ্ছু ছিল না। কিন্তু এখন পৃথিবীতে নগ্নবীজির সংখ্যা কমে গেছে, আবৃতবীজি বেড়ে গেছে। নগ্নবীজির প্রজাতি কয়টা আছে? 721টা প্রজাতি আছে। তার মধ্যে হচ্ছে এই বাঁশপাতা নামে পরিচিত হচ্ছে পোডোকার্পাস নেরিফোলিয়াস। এটা বাঁশপাতা নামে পরিচিত। আমরা অনেক সময় মিস ইন্টারপ্রিট করি, আমরা ভাবি বাঁশ আর বাঁশপাতা মনে একই জিনিস। বাঁশপাতা টার্মটা একটা নগ্নবীজি উদ্ভিদের জন্য, যেটার পাতাগুলা দেখতে বাঁশের মতো। আর হচ্ছে বাঁশ হচ্ছে একটা আবৃতবীজি উদ্ভিদের মধ্যে একবীজপত্রী গোত্র বাঁশ, যার বৈজ্ঞানিক নাম ব্যাম্বুসা ব্যাম্বুস। আমাদের এই যে সাইকাস পেকটিনাটা, এইটা হচ্ছে যে আমাদের চট্টগ্রামে বারিয়াডালা অঞ্চলে আমাদের এটা এই জন্মায়, প্রাকৃতিক ভাবে জন্মায়। এটা হচ্ছে সাইকাস পেকটিনাটা আমাদের কোথায় জন্মায়? চট্টগ্রামের বারিয়াডালাতে জন্মায়। চট্টগ্রামের বারিয়াডালা অঞ্চলে, বারিয়াডালা অঞ্চলে, বারিয়াডালা অঞ্চলে প্রাকৃতিক ভাবে জন্মায়। চট্টগ্রামের বারিয়াডালা অঞ্চলে হচ্ছে যে এরা প্রাকৃতিক ভাবে জন্মায়। তারপর হচ্ছে গিনকো বিলোবা যে আছে, গিনকো বিলোবার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা টার্মিনোলজি গিনকো বিলোবার ক্ষেত্রে আমরা ইউজ করি, যে গিনকো বিলোবাটা হচ্ছে একটা জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। কারণ এর সাথে হচ্ছে যারা ছিল, এর বন্ধু বান্ধব যা ছিল, সব বন্ধু বান্ধবী হচ্ছে যে হারায় গেছে। এর বন্ধু বান্ধব সব হারায় গেছে। জীবন্ত জীবাশ্ম বা ইংরেজিতে বলি হচ্ছে লিভিং ফসিল। জীবন্ত জীবাশ্ম ইংরেজিতে কি বলি? ইংরেজিতে বলি হচ্ছে লিভিং ফসিল। এই গিনকো বিলোবার যত বন্ধু বান্ধব ছিল সব হারায় গেছে। শুধুমাত্র কে আছে? শুধুমাত্র আছে হচ্ছে যে আমাদের এই একাই আছে। ওর গিনকো ফাইটা গোত্রে সব হারায় গেছে। তাহলে হচ্ছে যে এদেরকে আমরা বলি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলা হয়। তারপরে প্রশ্ন, নিম্নের কোনটা নগ্নবীজি উদ্ভিদের বিভাগ নয়? তাহলে দেখো যে আমাদের এই প্রশ্নটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের বিভাগ কয়টা আছে? 4টা আছে। কি কি আছে? কনিফেরোফাইটা, সাইকেডোফাইটা, লিটোফাইটা। কনিফেরোফাইটার মধ্যে আমাদের 550টা প্রজাতি আছে। 550টা প্রজাতি আছে। কনিফেরোফাইটের প্রজাতির সংখ্যা কত? কনিফেরোফাইটের প্রজাতির সংখ্যা হচ্ছে 550টা প্রজাতি আছে আমাদের কনিফেরোফাইটার মধ্যে। সাইকেডোফাইটার মধ্যে আমাদের 100টা প্রজাতি আমাদের সাইকেডোফাইটার মধ্যে পড়ে। নিটোফাইটার মধ্যে প্রজাতি পড়ে হচ্ছে আমাদের 70টা প্রজাতি। ব্রায়োফাইটাটা এটা আমাদের নগ্নবীজির কোন প্রজাতি না। ব্রায়োফাইটা, টেইডোফাইটা আলাদা দুইটা শ্রেণী। আমাদের আরেকটা আছে হচ্ছে গিনকোফাইটা, গিনকোফাইটা। গিনকোফাইটা যে আছে, সেই গিনকোফাইটার প্রজাতি কয়টা? গিনকোফাইটার হচ্ছে একটা প্রজাতি আছে। কয়টা প্রজাতি আছে? একটা প্রজাতি আছে। তাহলে নিচের কোনটা নগ্নবীজির বিভাগ নয়, এখান থেকে কিন্তু আমরা জানতে পারলাম। তাহলে এখন যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমার টোটাল প্রজাতি কয়টা দাঁড়াচ্ছে? ক্যালকুলেশন করলে টোটাল প্রজাতি দাঁড়ায় হচ্ছে আমার
721টা প্রজাতি। কয়টা? 721টা প্রজাতি। 721টা প্রজাতি। কয়টা প্রজাতি? 721টা প্রজাতি আমরা দেখতে পাচ্ছি। এখন দেখো যে হচ্ছে যে যারা আমাদের এখানে ক্লাস করতেছো, আমাদের দুইটা চ্যানেল আছে। একটা আমার এই চ্যানেল, এটার মধ্যে আমি গাইডলাইন ভিডিও গুলো দিই। এই চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থেকে করে নিও। আর ব্যালেন্স অফ বায়োলজি ইউটিউব চ্যানেলও আমি দেখছি যে তোমরা ক্লাস করো, মেজরিটি মানুষ সাবস্ক্রাইব করে না। একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখো, তাহলে আমাদের রেগুলার যে ভিডিওগুলো আমরা দিব সেগুলো তোমরা পেয়ে যাবা। আসো, আমাদের যে পৃথিবীতে নগ্নবীজ উদ্ভিদের নিটোফাইটা বিভাগে কয়টা প্রজাতি আছে? তাহলে অলরেডি আমরা বলে আসছি যে নিটোফাইটের কয়টা প্রজাতি আছে। নিটোফাইটের প্রজাতি সংখ্যা হচ্ছে আমাদের 70টা। নিটোফাইটের প্রজাতি সংখ্যা কয়টা? 70টা। নিটোফাইটের যে প্রজাতিগুলো আছে, প্রজাতিগুলোর মধ্যে বিখ্যাত কিছু নাম আছে। বিখ্যাত কিছু নাম আছে, যেমন একটা হচ্ছে নিটাম। এই নিটামের নামটা খুবই বিখ্যাত। নিটামটা হচ্ছে খুবই বিখ্যাত একটা নাম। এরপরে আরেকটা বিখ্যাত নাম হচ্ছে ইফেডরা। ইফেডরা একটা বিখ্যাত নাম। আরেকটা বিখ্যাত নাম হচ্ছে ওয়েলইশচিয়া। ওয়েলইশচিয়া। এই যে নিটাম আছে, এই নিটামটার মধ্যে হচ্ছে যে আমাদের কাণ্ডে, এই নিটামটা হচ্ছে যে এর কাণ্ডে ভেসেল থাকে। নগ্নবীজ উদ্ভিদের মধ্যেও দেখা গেছে যে এর মধ্যে পরিবহন টিস্যু সম্পূর্ণরূপে থাকে না। এই জাইলেমে ভেসেল আর ফ্লোয়েমে হচ্ছে সঙ্গী কোষ, এই দুইটা জিনিস হচ্ছে থাকতে চায় না। ইফেড্রা থেকে হচ্ছে শ্বাসকষ্টের ওষুধ পাওয়া যায়। ইফেড্রা থেকে কি পাওয়া যায়? শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়। শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন। শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায় হচ্ছে ইফেড্রা থেকে। শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায় ইফেড্রা থেকে। এবং আমাদের নগ্নবীজের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নগ্নবীজদের দ্বিনিষেক ঘটে না, বা ডাবল ফার্টিলাইজেশন ঘটে না। এই ইফেড্রাতে আমাদের হচ্ছে দ্বিনিষেক ঘটে। ইফেড্রাতে কি ঘটে? দ্বিনিষেক ঘটে। ইফেড্রাতে কি ঘটে? ইফেড্রাতে দ্বিনিষেক ঘটে। ওয়েলইশচিয়া, এটার একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক হচ্ছে নামিবিয়া মরুভূমির এন্ডেমিক। এরা কি? এরা হচ্ছে নামিবিয়া মরুভূমির এন্ডেমিক। নামিবিয়া মরুভূমির এন্ডেমিক। মরুভূমির এন্ডেমিক। নামিবিয়া মরুভূমির এন্ডেমিক। এই এন্ডেমিক মানে যে এরা শুধু হচ্ছে নামিবিয়া মরুভূমিতেই জন্মায়, তার বাইরে এই ওয়েলইশচিয়াকে দেখতে পাওয়া যায় না। পুংকন দেখতে ফুলের মতো। পুংকন দেখতে, এই যে পুংকন আছে, এই পুংকনটা দেখতে ফুলের মতো। ফুলের মতো। এবং এর আরো ইম্পর্টেন্ট কথা হচ্ছে এর মধ্যে জাস্ট দুইটা পাতা থাকে। কয়টা পাতা থাকে? দুইটা পাতা থাকে। কয়টা পাতা থাকে? দুইটা পাতা থাকে। তো আমাদের হচ্ছে এই নগ্নবীজ উদ্ভিদের নিটোফাইটা বিভাগের প্রজাতি 70টা জানার পাশাপাশি এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলোও জেনে নিলাম। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কোন বিভাগের অন্তর্গত? পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ, উঁচু বৃক্ষ হচ্ছে আমাদের সেকুয়া সেম্পারভিরেন্স। সেকুয়া 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 সেম্পারভিরেন্স। সেকুয়া সেম্পারভিরেন্স। সেকুয়া সেম্পারভিরেন্স, এটা হচ্ছে সবচেয়ে উঁচু বৃক্ষ। তারপরের নাম হচ্ছে শরিয়া ফ্যাগুইটিনি। এরপরের নাম হচ্ছে ইউক্যালিপটাস রিগ্যান্স। সবচেয়ে উঁচু বৃক্ষ শরিয়া আমাদের সেকুয়া সেম্পারভিরেন্স। আর সবচেয়ে প্রাচীন বৃক্ষ, পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ যেটা এখনো বেঁচে আছে, প্রায় 5000 বছর ধরে ও বেঁচে আছে, তার নাম ব্রিসল কোন পাইন। তার নাম কি? তার নাম হচ্ছে ব্রিসল কোন পাইন। তার নাম কি? তার নাম হচ্ছে ব্রিসল কোন পাইন। তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে ব্রিসল কোন পাইন। এর নাম কি? এর নাম হচ্ছে আমাদের ব্রিসল কোন পাইন। তাহলে উঁচু বৃক্ষ সেকুয়া সেম্পারভিরেন্স আর প্রাচীন বৃক্ষ ব্রিসল কোন পাইন, দুইটাই কনিফেরোফাইটার অন্তর্গত। কোয়ার অন্তর্গত? কনিফেরোফাইটার অন্তর্গত। এই কনিফেরোফাইটার মধ্যে সবচেয়ে বেশি প্রজাতি আছে। এই কনিফেরোফাইটা কিন্তু কনিফার বনাঞ্চল গঠন করে। এই কনিফেরোফাইটা কোন বনাঞ্চল গঠন করে? কনিফার বনাঞ্চল গঠন করে। কনিফার বনাঞ্চল গঠন করে। বনাঞ্চল গঠন করে। এবং এই কনিফার বনাঞ্চলের মধ্যে যে কনিফার বায়োম আছে, এটাকে কিন্তু পৃথিবীর বৃহত্তম বায়োম বলা হয়। আমাদের এই যে নগ্নবীজের 4টা যে বিভাগ আছে, 4টা বিভাগের মধ্যে এই কনিফেরোফাইটা, নিটোফাইটা তারা আবৃত বীজের সাথে অধিক মিল সম্পন্ন। কনিফেরোফাইটা এবং নিটোফাইটা কি? আবৃত বীজের সাথে অধিক মিল সম্পন্ন। আর হচ্ছে যে আমাদের সাইকেরোফাইটা আর গিনকোফাইটা, তাদের আবৃত বীজের সাথে মিল নাই। যাদের আবৃত বীজের সাথে মিল নাই তাদের শুক্রাণু হয় ফ্লাজেলা বিশিষ্ট, আর যাদের আবৃত বীজের সাথে মিল আছে তাদের শুক্রাণু হয় ফ্লাজেলা যুক্ত, ফ্লাজেলা মুক্ত। এই যে আমাদের নিটোফাইটা এবং কনিফেরোফাইটা, তারা আবৃত বীজের সাথে অধিক মিল সম্পন্ন। তাদের মধ্যে হচ্ছে আমাদের ফ্লাজেলা থাকে না। তাদের মধ্যে কি থাকে না? ফ্লাজেলা থাকে না। আসো,
এরপর হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীন বৃক্ষ আমাদের কি? বিশ্বের সবচেয়ে প্রাচীন বৃক্ষ হচ্ছে আমাদের এই ব্রিসেল কোন পাইন। কার অন্তর্ভুক্ত? পেয়ে গেছি আমরা এই কনিফেরোফাইটা যে আছে সেই কনিফেরোফাইটার অন্তর্গত। কার অন্তর্গত? কনিফেরোফাইটার অন্তর্গত। নিম্নের কোনটি ক্রিসমাস ট্রি? এই যে কিছুদিন আগে ক্রিসমাস গেল, বড়দিন বলে যারা হচ্ছে ইহুদি নাসারা পালন করে যে জিনিসটা, এই ক্রিসমাস ট্রিতে যে একটা ট্রি সাজায় না, এই ট্রিটা কিন্তু অরোকেরিয়া এই নগ্নবীজ উদ্ভিদের অন্তর্গত। অরোকেরিয়া এই নগ্নবীজের অন্তর্গত। এই যে জেমিয়া ওয়ার্ডটা পাচ্ছি না এখানে, এটা কিন্তু ক্ষুদ্রতম নগ্নবীজি। জেমিয়া ওয়ার্ডটা যে পাইলাম, এই জেমিয়া কিন্তু হচ্ছে আমাদের ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ। ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ। নগ্নবীজি উদ্ভিদগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এই জেমিয়া। নগ্নবীজি উদ্ভিদগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে? এই জেমিয়া। জেমিয়াটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের মধ্যে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ কে? জেমিয়া পিগমি। এবং এই জেমিয়াটা কার অন্তর্গত? এই জেমিয়াটা অন্তর্গত হচ্ছে সাইকেডোফাইটা। জেমিয়াটা কার অন্তর্গত? জেমিয়াটা অন্তর্গত হচ্ছে সাইকেডোফাইটা। জেমিয়াটা কার অন্তর্গত? সাইকেডোফাইটার অন্তর্গত। ঠিক আছে। এরপর হচ্ছে যে দেখো ওয়েলিশ চিয়া। এই ওয়েলিশ চিয়া নামিবিয়া মরুভূমির একটা এন্ডেমিক আমরা জানি। পাতার সংখ্যা 2টা থাকে, পুংকন দেখতে ফুলের মতো। এর পাতা আবৃতবীজী উদ্ভিদের মতো না। পাতা আবৃতবীজী উদ্ভিদের মধ্যে হচ্ছে নিটামের ক্ষেত্রে নিটাম, এই যে নিটাম আছে সেই নিটামের পাতা আবৃতবীজীর মতো। ওয়েলিশ চিয়ার পাতা আবৃতবীজীর মতো না। নগ্নবীজির প্রত্যেকটা লাইন তোমাকে ভালো মতো জানতে হবে, কারণ এই জায়গা থেকে এবছর বেশি প্রশ্ন আসার একটা হিউজ সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপরে আসো সামনের দিকে যদি যাই, কোনটা নগ্নবীজি হওয়া সত্ত্বেও দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন ঘটে? দেখো আমাদের হচ্ছে এই যে ডিম্বাণু আছে, এই ডিম্বাণুর সাথে একবার শুক্রাণু মিলিত হবে। ডিম্বাণুর সাথে শুক্রাণু একবার মিলিত হবে, এটাকে বলা হয় হচ্ছে নিষেক 1। নিষেক 1 ডিম্বাণুর সাথে একবার শুক্রাণু মিলিত হবে। আরেকবার মিলিত হবে কার সাথে? সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। কার সাথে? সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শুক্রাণু মিলিত হবে। এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শুক্রাণু মিলিত হওয়া হচ্ছে নিষেক 2। এই যে দুইবার নিষেক ঘটলো, এটাকেই বলা হয় হচ্ছে দ্বিনিষেক। এবং এই নিষেক 2 এ সেকেন্ডারি নিউক্লিয়াস ডিপ্লয়েড আর শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড। এই দুইটা মিলে আমাদের তৈরি হয় হচ্ছে যে শস্য বা শ্বাস বা এন্ডোস্পার্ম। শস্য বা শ্বাস বা ইংরেজিতে বলি হচ্ছে এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম এইটা হয় হচ্ছে ট্রিপ্লয়েড। সো আমাদের এই দ্বিনিষেক ঘটার ফলে ট্রিপ্লয়েড বা 3N শস্য বা এন্ডোস্পার্ম তৈরি হয়। কার ক্ষেত্রে তৈরি হয়? তৈরি হয় হচ্ছে আমাদের আবৃতবীজী উদ্ভিদের মধ্যে। নগ্নবীজিতে এই দ্বিনিষেক ঘটে না। নগ্নবীজিতে শস্য বা শ্বাস তৈরি হয়, বাট সেটা হ্যাপ্লয়েড হয়। নগ্নবীজি যে আছে, এই নগ্নবীজিতে হচ্ছে শস্য বা শ্বাস তৈরি হয়। শস্য বা শ্বাস তৈরি হয়, কিন্তু সেটা হয় হ্যাপ্লয়েড এবং সেটা নিষেকের আগেই তৈরি হয়ে যায়। নিষেকের পূর্বে। কোথায় তৈরি হয়? নিষেকের পূর্বে তৈরি হয়। নিষেকের পূর্বে তৈরি হয়। কোনটিতে নগ্নবীজি হওয়া সত্ত্বেও দ্বিনিষেক হয়? তাহলে নগ্নবীজি হওয়া সত্ত্বেও দ্বিনিষেক ঘটে কার মধ্যে? ইফেড্রা। এই ইফেড্রা হচ্ছে একমাত্র যে নগ্নবীজি উদ্ভিদ কিন্তু তার মধ্যে দ্বিনিষেক ঘটে। নগ্নবীজি উদ্ভিদ কিন্তু তার মধ্যে দ্বিনিষেক ঘটে। তাই নরমালি নগ্নবীজিতে দ্বিনিষেক ঘটে না, তাই নগ্নবীজিতে শস্য বা শ্বাস হয় হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে তৈরি হয়। আর ডিম্বাণু শুক্রাণু মিলে হয় নিষেক 1, সেকেন্ডারি নিউক্লিয়াসে শুক্রাণু মিলে তৈরি হয় নিষেক 2। দুইটা মিলে তৈরি হয় দ্বিনিষেক হয়। কোনটিতে দ্বিনিষেক হয় না? দ্বিনিষেক হবে না কার মধ্যে? দ্বিনিষেক হবে না হিবিস্কাস রোজাসিনেসিস। এটা তো হচ্ছে জবা। হিবিস্কাস রোজাসিনেসিস হচ্ছে জবা। হিবিস্কাস রোজাসিনেসিস কি? হিবিস্কাস রোজাসিনেসিস হচ্ছে আমাদের জবা। হিবিস্কাস রোজাসিনেসিস হচ্ছে জবা। ঠিক আছে। ইফেড্রা। ইফেড্রা যে আছে হিবিস্কাস রোজাসিনেসিস, এটা হচ্ছে জবা। ইফেড্রা যে আছে, ইফেড্রা তো হচ্ছে যে আমাদের দ্বিনিষেক ঘটে, দ্বিনিষেক হয়। জবা তো আমাদের আবৃতবীজী উদ্ভিদ, দ্বিনিষেক হবেই। অরাইজা স্যাটিভা হচ্ছে ধান। ধানের মধ্যে তো কোনো কথা নেই, দ্বিনিষেক ঘটবেই। সাইকাস যে আছে আমাদের, সাইকাস, এই সাইকাসের মধ্যে আমাদের দ্বিনিষেক ঘটার কোনো সুযোগ নাই, কারণ সাইকাস একটা নগ্নবীজী উদ্ভিদ। শ্বাসকষ্টের ওষুধ পাওয়া যায় কোনটা থেকে বলো? এটার উত্তর আমি তোমার কাছে জানতে চাই। জবাব চাই, কারণ আমি অলরেডি তোমাকে বলে দিছি জবাব চাই বিওবি। জবাব চাই বিওবি বলে দাও এটার উত্তর, যেটা কি হবে। তো অনেকে বললো যে ভাইয়া উত্তর আপনি এগুলা দাগান না, পরে আমরা পারি না, না পারলে হবে এটা। তো হচ্ছে উত্তর দিছো, উত্তর দাও। শ্বাসকষ্টের ওষুধ তৈরি করা হয় কোথা থেকে? ইফেড্রা থেকে হচ্ছে শ্বাসকষ্টের ওষুধ তৈরি হয়। ইফেডরিন তৈরি করা হয়।
নিম্নের কোনটি নগ্নবীজির জন্য সত্য হবে না? এই যে এখানে না শব্দটা আছে, নিম্নের কোনটি নগ্নবীজির জন্য সত্য হবে না? তাহলে হচ্ছে একটা হচ্ছে পরাগরেণু ডিম্বক রন্ধ্রে পতিত হয়। পরাগরেণু কই পড়ে? ডিম্বক রন্ধ্রে পড়ে, কথা সত্যি, পরাগরেণু ডিম্বক রন্ধ্রে পতিত হয়। এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড হয়, কথা সত্যি। আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, কথা সত্যি। বীজে বীজপত্র একটা, এটা কথা মিথ্যা, কারণ নগ্নবীজি বহু বীজপত্রী হয়। নগ্নবীজি কেমন হয়? নগ্নবীজি হচ্ছে বীজপত্র বহু, বহু বীজপত্রী হবে। নগ্নবীজি কেমন হবে? নগ্নবীজি বহু বীজপত্রী হবে। নগ্নবীজি কেমন হবে? নগ্নবীজি হচ্ছে বহু বীজপত্রী হয়। কোনটি নগ্নবীজির ভিন্নধর্ম বৈশিষ্ট্য? নগ্নবীজির ভিন্নধর্ম বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে লিফ স্কার থাকা। লিফ স্কার থাকা হচ্ছে নগ্নবীজির ভিন্নধর্ম বৈশিষ্ট্য। দেখা যায় নগ্নবীজির কাণ্ডে পাতা ঝরা দাগ থাকে, কাণ্ডে পাতা ঝরা দাগ থাকে, পাতা ঝরা দাগ থাকে, পাতা ঝরা দাগ থাকে, পাতা ঝরা দাগ থাকে। এটা মূলত হচ্ছে পত্র ফলকের দাগ, মূলত পত্র ফলকের দাগ, পত্র ফলকের দাগ। এই যে কাণ্ডের মধ্যে যেটা দাগ পড়ে, এই দাগটাকেই বলা হয় হচ্ছে লিফ স্কার, লিফ স্কার। এই লিফ স্কার আর কারো মধ্যে দুনিয়ায় দেখা যায় না, তাই এটাকে বলা হয় হচ্ছে একটা ভিন্নধর্ম বৈশিষ্ট্য। এটা হচ্ছে আমাদের কার চিহ্ন? এই পত্র ফলকের একটা স্থায়ী চিহ্ন হচ্ছে এই লিফ স্কার। যে পাতা ঝরে পড়ে গেছে সেটার একটা স্থায়ী চিহ্ন হচ্ছে লিফ স্কার। উদ্ভিদের সর্ববৃহৎ শুক্রাণু কার? উদ্ভিদকুলের সর্ববৃহৎ শুক্রাণু হচ্ছে এই সাইকাসের। সাইকাসের শুক্রাণু হচ্ছে সর্ববৃহৎ শুক্রাণু, দেখতে লাটিমের মতো। দেখতে কিসের মতো? লাটিমের মতো। এরা হচ্ছে লাটিমের মতো এবং বহু ফ্লাজেলা বিশিষ্ট। লাটিমের মতো ও বহু ফ্লাজেলা বিশিষ্ট। লাটিমের মতো এবং হচ্ছে বহু ফ্লাজেলা বিশিষ্ট, বহু ফ্লাজেলা যুক্ত, ফ্লাজেলা যুক্ত, ফ্লাজেলা যুক্ত। এখন হচ্ছে যে দেখো আমাদের হচ্ছে এই শৈবাল, শৈবাল, শৈবালের মধ্যে বেসিক্যালি উলোথ্রিক্স আর হচ্ছে মস, এদের শুক্রাণু দুইটা ফ্লাজেলা যুক্ত। কয়টা ফ্লাজেলা যুক্ত? দুইটা ফ্লাজেলা যুক্ত, দুইটা ফ্লাজেলা যুক্ত। আর হচ্ছে এই যে ফার্ন, ফার্ন বা টেরিস, টেরিস এবং হচ্ছে নগ্নবীজি, নগ্নবীজি, এদের হচ্ছে শুক্রাণু কেমন আমাদের? বহু ফ্লাজেলা যুক্ত, বহু ফ্লাজেলা যুক্ত। আর আবৃত বীজি, আবৃত বীজি, এই যে আবৃত বীজি আছে, এই আবৃত বীজির শুক্রাণু হচ্ছে ফ্লাজেলা বিহীন। আবৃত বীজির শুক্রাণু কেমন? ফ্লাজেলা বিহীন। আবৃত বীজির শুক্রাণু কেমন? ফ্লাজেলা বিহীন হয়। তারপরে হচ্ছে সাইকাস কোন ধরনের উদ্ভিদ? সাইকাসটা আমাদের হচ্ছে এই নগ্নবীজি উদ্ভিদগুলো বৃক্ষ জাতীয় উদ্ভিদ। নগ্নবীজি কি? বৃক্ষ জাতীয় উদ্ভিদ। নগ্নবীজি কেমন? বৃক্ষ জাতীয় উদ্ভিদ। কোনটি সাইকাসের জন্য প্রযোজ্য নয়? শুক্রাণু লাটিমের ন্যায় ফ্লাজেলা বিশিষ্ট, এটা প্রযোজ্য। পাতা পক্ষল যৌগিক, সাইকাসের পাতা যৌগিক পত্র। সাইকাস হচ্ছে যে স্পোরোফাইট, হ্যাঁ সাইকাস ডিপ্লয়েড, কথা সত্যি। থ্যালয়েড, এই কথাটা মিথ্যা। থ্যালয়েড মানে যাদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। সাইকাসের দেহকে কি আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি না? অবশ্যই পারি। থ্যালয়েড হচ্ছে যাদের দেহকে, থ্যালয়েড হচ্ছে যাদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, যাদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, যাদের দেহকে মূল কাণ্ড পাতায়, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, যাদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, যাদের দেহকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারবো না, তাদেরকেই বলি হচ্ছে আমরা থ্যালয়েড। তাদেরকে কি বলি আমরা? তাদেরকেই বলি হচ্ছে আমরা থ্যালয়েড বলি। তাহলে তো সাইকাসকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে, সাইকাস থ্যালয়েড হবে না। সাইকাসের এন্ডোস্পার্মটা কেমন? এন্ডোস্পার্ম বা শস্যটা সাইকাসের ক্ষেত্রে হয় হ্যাপ্লয়েড। সাইকাসের এন্ডোস্পার্ম বা শস্যটা কেমন হয়? হ্যাপ্লয়েড। কখন তৈরি হয়? নিষেকের পূর্বেই তৈরি হয়। নিচের কোনটিকে পাম ফার্ন বলা হয়? সাইকাস এবং ফার্নের মধ্যে অনেক মিল আছে। সাইকাস এবং ফার্নে সাদৃশ্য থাকে, সাইকাস এবং হচ্ছে ফার্নে সাদৃশ্য আছে, ফার্নে সাদৃশ্য আছে। এই জন্য হচ্ছে সাইকাসকে কি বলা হয়? যে পাম ফার্ন। পাম গাছের মতো লম্বা, তাই নামটা আসছে পাম। আর ফার্নের সাথে মিল আছে, সাইকাসও ডিপ্লয়েড, ফার্নও ডিপ্লয়েড। সাইকাসের পাতাও যৌগিক, ফার্নের পাতাও যৌগিক। সাইকাসের কচি পাতা কুণ্ডলিত থাকে, ফার্নের কচি পাতাও কুণ্ডলিত থাকে। সাইকাসে হেটারোমরফিক যৌনক্রম দেখা যায়, ফার্নেও হেটারোমরফিক যৌনক্রম দেখা যায়। তো সাইকাস এবং ফার্নের অনেকগুলো বৈশিষ্ট্য মিলে, তাই হচ্ছে যে সাইকাসকে ফার্ন বা পাম ফার্ন বলা যায়। তাহলে পাম ফার্ন কাকে বলতে পারি আমরা? বলতে পারি হচ্ছে সাইকাসকে আমরা হচ্ছে পাম ফার্ন বলতে পারি। তারপর হচ্ছে পাম ফার্নের জন্য কোনটা সত্য নয়? এইখানে দেখো পাম ফার্ন মানে কি? পাম ফার্ন মানে হচ্ছে সাইকাস। পাম ফার্ন মানে কি? পাম ফার্ন মানে হচ্ছে সাইকাস। সাইকাসটা স্ববীজী, কথা সত্যি। অ্যান্থ্রেডিয়াম আর্কিগোনিয়াম দুইটাই হয় না, অ্যান্থ্রেডিয়াম
হয় না। অ্যান্থ্রেডিয়াম হচ্ছে পুঞ্জ অর্ণাঙ্গ, সাইকাসে অ্যান্থ্রেডিয়াম পাওয়া যায় না, সাইকাসে আর্কিগোনিয়াম পাওয়া যায়। অ্যান্থ্রেডিয়াম আর্কিগোনিয়াম দুইটা পাওয়া যাওয়া ব্রায়োফাইট এবং টেইডোফাইটার বৈশিষ্ট্য, আর এখানে অ্যান্থ্রেডিয়াম পাওয়া যায়, আর্কিগোনিয়াম পাওয়া যায় না। কোরালয়েড মূল বিদ্যমান, ইয়েস সাইকাসে হচ্ছে কোরালয়েড মূল বিদ্যমান থাকে এবং কোরালয়েড মূলের জন্য দায়ী হচ্ছে নষ্টক এবং অ্যানাবিনা নামক ছত্রাক। নষ্টক এবং হচ্ছে অ্যানাবেনা, নষ্টক এবং অ্যানাবেনা নামক সায়ানোব্যাকটেরিয়া নামক বিজিএ, ব্লু গ্রিন অ্যালজি। নষ্টক এবং অ্যানাবিনা নামক সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালজি। ট্রান্সফিউশন টিস্যু, সাইকাসের পাতার ভেতর হচ্ছে যে আমাদের ট্রান্সফিউশন টিস্যু থাকে যেটা পানি পরিবহন করে। ট্রান্সফিউশন টিস্যু আছে কোথায়? ট্রান্সফিউশন টিস্যু আছে হচ্ছে আমাদের, ট্রান্সফিউশন টিস্যু থাকে কোথায়? ট্রান্সফিউশন টিস্যু থাকে পাতায়। ট্রান্সফিউশন টিস্যু কোথায় থাকে? পাতায় থাকে। পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে। তাহলে এটা হবে উত্তর, কারণ অ্যান্থ্রেডিয়াম বা পুঞ্জর্ণাঙ্গ হচ্ছে সাইকাসের ভেতর থাকে না। এরপর দেখো একটি আবৃতবীজী উদ্ভিদের কোন বৈশিষ্ট্যটা সাইকাসের মধ্যে পাওয়া যায়? আবৃতবীজী উদ্ভিদের কোন বৈশিষ্ট্যটা সাইকাসের মধ্যে পাওয়া যায়? সাইকাস একটা নগ্নবীজী উদ্ভিদ, বাট এর মধ্যে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এই শুক্রাণু ফ্লাজেলা যুক্ত। সাইকাসের শুক্রাণু কি ফ্লাজেলা যুক্ত? এবং এটাকে আবৃতবীজীর বৈশিষ্ট্য, এটা আবৃতবীজীর বৈশিষ্ট্য। আর্কিগোনিয়াম, আবৃতবীজীতে আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। ডিম্বক উন্মুক্ত থাকে, আবৃতবীজী ডিম্বক আবৃত অবস্থায় থাকে। তাহলে এক্সক্লুডিং মেথডে আমি বের করলাম কি? স্পোরোফাইটিক। স্পোরোফাইটিক, এই যে স্পোরোফাইটিক কথাটা আমাদের রয়েছে, এই স্পোরোফাইটিক মানে হচ্ছে ডিপ্লয়েড, নগ্নবীজীয় ডিপ্লয়েড, আবৃতবীজীয় ডিপ্লয়েড। নগ্নবীজীয় ডিপ্লয়েড, আবৃতবীজীয় কেমন? ডিপ্লয়েড। সাইকাসের বর্গ কোনটা? সাইকাসের বর্গ হচ্ছে সাইক্যাডোফাইটা। সাইক্যাডোফাইটা হচ্ছে সাইকাসের বিভাগ। সাইকাসের বিভাগ হচ্ছে সাইক্যাডোফাইটা, বিভাগ হচ্ছে আমাদের সাইক্যাডোফাইটা। আর সাইক্যাডেলস এটা হচ্ছে সাইকাসের বর্গ। সাইক্যাডেলস এটা হচ্ছে সাইকাসের বর্গ। বর্গ 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 হচ্ছে এটা। সাইক্যাডেসিয়া এটা হচ্ছে গোত্র, এটা হচ্ছে গোত্র বা ফ্যামিলি। তাহলে বর্গ যদি বলে তাহলে এটা হবে সাইক্যাডেলস, বিভাগ যদি বলতো সাইক্যাডোফাইটা, আর গোত্র বা ফ্যামিলি বললে সাইক্যাডেসিয়া। প্রাথমিক পর্যায়ে সাইকাসের মূল কেমন থাকে? দেখো সাইকাসের মূলটা প্রাথমিক পর্যায়ে থাকে প্রধান মূল। প্রাথমিক পর্যায়ে থাকে প্রধান মূল। তাই প্রাথমিক পর্যায়ে থাকে হচ্ছে, প্রথমে থাকে হচ্ছে প্রধান মূল। সাইকাসের ক্ষেত্রে প্রথমে থাকে হচ্ছে প্রধান মূল। প্রধান মূল, এই প্রধান মূলটা আমাদের হচ্ছে অল্প সময় পর নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে তৈরি হয় কি? নষ্ট হয়ে গেলে তৈরি হয় হচ্ছে অস্থানিক মূল। এই যে অস্থানিক মূল আছে, এই অস্থানিক মূলটা হচ্ছে আমাদের তৈরি করে উপরের দিকে এসে দ্যাগ্র শাখা। এই যে দ্যাগ্র শাখা তৈরি করে তখন এটা হচ্ছে ব্লু গ্রেন অ্যালজি দ্বারা আক্রান্ত। প্রথমে হচ্ছে ব্যাকটেরিয়া, তারপর সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। প্রথমে ব্যাকটেরিয়া আক্রমণ করে, যে দ্যাগ্র শাখা তৈরি করে, উপরের দিকে দুইটা শাখা তৈরি করে। এরপরে আক্রমণ করে হচ্ছে প্রথমে ব্যাকটেরিয়া, এরপর আক্রমণ করে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল আক্রমণ করে। নাম কি? নষ্ট করে। আমি আগেই বলে আসছি, বলে এসে হচ্ছে আমাদের কোরালের মতো মূল তৈরি করে। তখন তৈরি করে হচ্ছে কোরালয়েড মূল বা রুট টিউবারকল। কোরালয়েড মূল বা ইংরেজিতে এটাকে কি বলি? রুট টিউবারকল। কোরালয়েড মূল বা ইংরেজিতে এটাকে কি বলা হয়? রুট টিউবারকল। কোরালয়েড মূল বা ইংরেজিতে এটাকে কি বলে? রুট টিউবারকল গঠন করে। দেখো সাইকাসের কোন মূল ক্ষণস্থায়ী? প্রধান মূলটা কিন্তু একদমই ক্ষণস্থায়ী হয়, কিছু সময়কাল পরই এটা নষ্ট হয়ে যায়। সাইকাসের মূলে কোন স্তরকে শৈবাল স্তর বলে? মধ্য কর্টেক্স যে আছে, এই মধ্য কর্টেক্স এর মধ্যে আমাদের হচ্ছে যে নষ্টক এবং অ্যানাবিনা জন্মায়। এই যে মধ্য কর্টেক্স আছে, এই মধ্য কর্টেক্সে হচ্ছে যে আমাদের কি জন্মায়? নষ্টক এবং অ্যানাবিনা। অ্যানাবিনা, নষ্টক এবং অ্যানাবিনা এই দুইটা হচ্ছে এই মধ্য কর্টেক্সে জন্মায়। কি জন্মায়? নষ্টক এবং অ্যানাবিনা। কোরালয়েড মূল তৈরিতে কোনটার ভূমিকা নাই? কোনটা কোরালয়েড মূল তৈরিতে আমাদের হচ্ছে যে ভূমিকা রাখে না? কোনটার ভূমিকা হচ্ছে আমাদের কোরালয়েড মূল তৈরিতে নাই? কোরালয়েড মূল তৈরিতে ব্যাকটেরিয়া ভূমিকা রাখে, সায়ানোব্যাকটেরিয়া ভূমিকা রাখে, নষ্টক অ্যানাবিনা ভূমিকা রাখে। ভাইরাস এই জায়গায় কোনো পাত্তাই পায় না, ওকে আমরা হচ্ছে যে ঠেলা দিয়ে পাঠাই দিই। সাইকাসে কয় ধরনের পাতা পাওয়া যায়? সাইকাসে দুই ধরনের পাতা পাওয়া যায়। একটা হচ্ছে যৌগিক পত্র। সাইকাসের মধ্যে একটা কি পাওয়া যায়? একটা পাওয়া যায় হচ্ছে যৌগিক পত্র, যৌগিক পত্র। আরেকটা পাওয়া যায় হচ্ছে শল্কপত্র। একটা পাওয়া যায় যৌগিক পত্র, আরেকটা কি পাওয়া যায়? আরেকটা পাওয়া যায় হচ্ছে শল্কপত্র। একটা পাওয়া যায় যৌগিক পত্র, আরেকটা কি পাওয়া যায়? শল্কপত্র পাওয়া যায়। তারপর হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে সাইকাসের পাতার জন্য কোনটা সঠিক হবে না? কোনটা সাইকাসের পাতার জন্য সঠিক হবে না? কোনটা? সব কিন্তু না যুক্ত প্রশ্ন দিচ্ছি, কারণ হ্যাঁ যুক্ত প্রশ্ন পরীক্ষায় ঠিকই পেয়ে আসো, না যুক্ত প্রশ্নে ভেজাল লাগাও। সাইকাসের পাতার মধ্যে ট্রান্সফিউশন টিস্যু থাকে, কথা সত্যি। দুই ধরনের পাতা থাকে, কথা সত্যি। ফোলিয়েজ লিফ বাদামি হয় বলছে। পাতা পক্ষল যৌগিক,
পাতাপক্ষল যৌগিক ট্রান্সমিশন টিস্যু থাকে। পাতা যৌগিক পত্র, দুই ধরনের পাতা থাকে। ফোলিয়েজ লিফ বাদামি হয়, ফোলিয়েজ লিফ। তাহলে এটাই আমাদের হচ্ছে ভুল উত্তর, ফোলিয়েজ লিফ বাদামি হয়। কারণ হচ্ছে ফোলিয়েজ লিফটা সবুজ হবে, শল্কপত্র মানে হচ্ছে স্কেল লিফ, আর ফোলিয়েজ লিফ হচ্ছে নর্মাল যে পাতা, সেই নর্মাল পাতাটা বাদামি হয় না, সেই নর্মাল পাতাটা কি হয়, সবুজ হয়। তারপর আসে যে হচ্ছে যে সাইকাসের পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে, এটা মূলত পানি পরিবহন করে। সাইকাসের পাতায় যে ট্রান্সফিউশন টিস্যু থাকে তারা কি পরিবহন করে, পানি পরিবহন করে। সাইক্যাডাস বর্গের কয়টা প্রজাতি পৃথিবীতে টিকে আছে? সাইক্যাডাস বর্গের 100টা প্রজাতি পৃথিবীতে এখনো টিকে আছে। কিন্তু জীবন্ত জীবাশ্ম কাকে কাকে বলা হয়? জীবন্ত জীবাশ্ম আমাদের পুরা বইয়ের মধ্যে, বোটানি বইয়ের মধ্যে উদ্ভিদের ক্ষেত্রে জীবন্ত জীবাশ্ম বলা আছে দুইটাকে। একটার নাম হচ্ছে সাইকাস, আর একটা হচ্ছে গিনকো বিলোবা। গিনকো বিলোবা, সাইকাস আর একটা হচ্ছে গিনকো বিলোবা। একটা হচ্ছে সাইকাস আর একটা হচ্ছে গিনকো বিলোবা। তারপর দেখো সাইকাসের সাথে টেরিসের সাদৃশ্য হবে না কোনটাতে? সাইকাস এবং টেরিসের সাদৃশ্য হবে না কোনটাতে? দেখো সাইকাস এবং টেরিস অসম আকৃতির যৌনক্রম দেখা যায়, পাতাপক্ষল যৌগিক, দেহে মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না। সাইকাস এবং টেরিস ক্রিপ্টোগ্যামাস, এর মধ্যে হচ্ছে যে টেরিসটা ক্রিপ্টোগ্যামাস, সাইকাসটা তো ক্রিপ্টোগ্যামাস না। তারপর হচ্ছে টেরিস এবং সাইকাস দুইটাকেই তো মূলকাণ্ড পাতায় ভাগ করা যায়, এই নাটা থাকবে না, এটা প্রশ্নের ভুল, এই নাটা থাকবে না, দেহ মূলকাণ্ড পাতায় ভাগ করা যায়, এটা ক্রিপ্টোগ্যামাস হবে উত্তর। তারপর দেখো যে কোনটি বহুবীজপত্রী বীজ বিদ্যমান? কোনটির বহুবীজপত্রী বীজ বিদ্যমান? বহুবীজপত্রী বলে আসছিলাম যে আমাদের নগ্নবীজ উদ্ভিদগুলা বহুবীজপত্রী হয়। নগ্নবীজ উদ্ভিদগুলা কি হয়? নগ্নবীজ উদ্ভিদগুলা বহুবীজপত্রী হয়। এখানে সাইকাস আছে, এই মশাটা ভেজাল নষ্ট করতেছে। সাইকাস হচ্ছে বহুবীজপত্রী আমাদের। তারপর দেখো সাইকাসের জনন প্রক্রিয়া কয় ধরনের? সাইকাসের জনন প্রক্রিয়া দুই ধরনের, যৌন আর অযৌন। যৌন আর অযৌন বা অঙ্গজ, যেটা মুকুল তৈরি সৃষ্টির মাধ্যমে হয়। যৌন জননের ক্ষেত্রে থাকে মাইক্রোস্পোরোফিল, মেগাস্পোরোফিল। মাইক্রোস্পোরোফিল বা পুংরেণুপত্র, মেগাস্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র। মাইক্রোস্পোরোফিল বা পুংরেণুপত্রের মূল কথা কি? সেখানে হচ্ছে যে আমাদের এই পুংরেণুপত্রগুলা মিলে পুং স্ট্রোবিলাস বা পুং কোণ তৈরি করে, একটা কোণাকৃতির গঠন তৈরি করে, ঠিক আছে? তা আর হচ্ছে তাহলে দেখো সাইকাসের যৌন জননে এই পুং স্ট্রোবিলাস তৈরি হয়, স্ত্রী স্ট্রোবিলাস তৈরি হয় না, কথা সত্যি, প্রযোজ্য নয় বলছে। সাইকাসের শুক্রাণু দ্বি না বহু ফ্লাজেলা বিশিষ্ট। জাইগোট সব সময়, সব দুনিয়ার জাইগোটই ডিপ্লয়েড হয়। আর্কিগোনিয়ামে হচ্ছে আমাদের কি তৈরি হয়? আর্কিগোনিয়ামে আমাদের ডিম্বাণু তৈরি হয়। তাই প্রযোজ্য নয় বললে শুক্রাণু দ্বি ফ্লাজেলা বিশিষ্ট, এই কথাটা আমাদের প্রযোজ্য নয়। এরপর দেখো পিনিউল সাইকাসের কোন অংশের সাথে জড়িত? সাইকাসের মাইক্রোস্পোরোফিলের মধ্যে পুং স্ট্রোবিলাস এই গঠনটা থাকবে। মাইক্রোস্পোরোফিলের মধ্যে স্পোর তৈরি হবে, স্পোর তৈরি হয় যে কোষ থেকে স্পোরঞ্জিয়াম, স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে সোরাস। তো এগুলা মাইক্রোস্পোরোফিলের কথা। মাইক্রোস্পোরোফিলের সরু প্রবর্ধিত মাথাকে অ্যাপোফাইসিস বলা হয়। আর মেগাস্পোরোফিলের মধ্যে মূল কথাই হচ্ছে এখানে পিনিউল নামক সাপের ফনার মতো একটা অংশ আছে, যেটাকে বাজারে সর্পমণি নামে বিক্রি করা হয়। এবং এই যে পিনিউল আছে, এই পিনিউলটা মেগাস্পোরোফিলের অংশ। তাহলে পিনিউলটা কার অংশ? পিনিউলটা মেগাস্পোরোফিলের অংশ হচ্ছে এই পিনিউল। তারপর দেখো সাইকাসে মেগাস্পোরোফিলের দৈর্ঘ্য কত হয়? মেগাস্পোরোফিল বেশি বড় হয় না, 15 থেকে 20 সেন্টিমিটার। আমি কিন্তু নগ্নবীজের প্রতিটা জায়গা থেকে প্রশ্ন দিছি, কারণ এখান থেকে প্রশ্ন আসবে এবার মেডিকেলে। সাইকাসের সোরাস কোথায় তৈরি হয়? সাইকাসের সোরাস এটা তৈরি হবে পুং রেণুপত্রে তৈরি হবে। কারণ সোরাস কার অংশ? সোরাস হচ্ছে পুং রেণুপত্রের অংশ। সোরাস কার অংশ? পুং রেণুপত্রের অংশ। সাইকাসের পুং স্পোরোফিল নিয়ে কোনটা ভুল? সাইকাসের যে পুং স্পোরোফিল আছে, সেই পুং স্পোরোফিল নিয়ে কোন জিনিসটা ভুল? পুং স্পোরোফিল নিয়ে কথা হচ্ছে এই যে পুং স্পোরোফিল, এরা পুং স্ট্রোবিলাস গঠন করে না? অবশ্যই স্ট্রোবিলাস গঠন করবে পুং স্পোরোফিল। পুং স্পোরোফিলে ডিম্বক থাকবে না, কথা সত্যি। আর্কিগোনিয়াম তৈরি হয় না, কথা সত্যি। সোরাস থাকে, পুং স্পোরোফিলে কি থাকে? সোরাস থাকে। সোরাস কি স্পোরেঞ্জিয়ামের গুচ্ছকে সোরাস বলা হয়। তাহলে স্ট্রোবিলাস গঠন করে না, এইটা হচ্ছে যে আমাদের ভুল কথা, এটাই ভুল কথা। সাইকাসের স্ত্রী রেণুপত্র নিয়ে কোন কথাটা সঠিক হবে না? স্ত্রী রেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে না, কথা সত্যি। এটা সোরাস ধারণ করে, কথা মিথ্যা। ডিম্বক ধারণ করে, কথা সত্যি। আর্কিগোনিয়াম সৃষ্টি করে, কথা সত্যি। তাহলে সোরাস ধারণ করে না। তাহলে এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু বাবারা মায়েরা প্রশ্ন কিন্তু মেডিকেলে আসতে পারে। সাইকাসের ডিম্বক নিয়ে কোনটা ভুল? ডিম্বকটা মাইক্রোস্পোরোফিলের গায়ে অবস্থান করে না। মাইক্রোস্পোরোফিলের গায়ে অবস্থান করে না, কার গায়ে অবস্থান করে? মেগাস্পোরোফিলের গায়ে অবস্থান করে। মেগাস্পোরোফিলের গায়ে অবস্থান করে। মেগাস্পোরোফিলের
মেগাস্পোরোফিলের গায়ে অবস্থান করে। এই যে আমাদের হচ্ছে এটাই ভুল কথা, এরা ঊর্ধ্বমুখী, লালচে বর্ণ, তারপর হচ্ছে যে আমাদের এই ফল দ্বারা আবৃত থাকে না, সব কথা সত্যি। এই মাইক্রোস্পোরোফিলের গায়ে অবস্থান করে এটা মিথ্যা। ঊর্ধ্বমুখী কিনা আমি জানি না, কিন্তু আমি জানি যে এটা মেগাস্পোরোফিলের কিনারায় থাকে, মাইক্রোস্পোরোফিলের কিনারায় থাকে না। সাইকাসে কোনটি তৈরি হয় না? সাইকাসে ডিম্বক তৈরি হয়, সাইকাসে হচ্ছে শস্য তৈরি হয়, পুঙ্গামিড তৈরি হয়, গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস এটা সাইকাসে তৈরি হয় না। কারণ সাইকাসে এটা তো হচ্ছে আমাদের ডিম্বক থলি তৈরি হয় না, সেখানে আমাদের গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরির বিষয় সাইকাসের মধ্যে আসে না। কোনটা হতে বার্লি প্রস্তুত করা হয়? আমাদের সাইকাস রেগুলাটার বীজটা খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। সাইকাস পেকটিনাটার পাতা এটা হচ্ছে সবজি হিসেবে ব্যবহৃত হয়। সাইকাস সার্সিনালিসের বীজ থেকে এবার রুট বা বার্লি তৈরি হয়, এবার রুট বা বার্লি তৈরি হয়। আর সাইকাস সার্সিনালিসের পাতা থেকে চর্মরোগের ওষুধ, চর্মরোগ, তারপর হচ্ছে পেটের পীড়ার ওষুধ তৈরি হয়। পেটের পীড়া, পেটে যে ব্যথা, সেই পেটের পীড়ার ওষুধও আমরা হচ্ছে সাইকাস সার্সিনালিস থেকে পেতে পারি। সাইকাসের কোন অংশটা ফনাতলা সাপের মতো দেখা যায়? বলছিলাম স্ত্রীরেণুপত্রের যে পিনিউল আছে, স্ত্রীরেণুপত্রের পিনিউল, এই স্ত্রীরেণুপত্রের পিনিউলটা সাপের ফনার মতো হচ্ছে যেরকম করে থাকে। সাইকাসের জন্য সঠিক কোনটা? স্ত্রীষ্টবিলাস ফনাতলা সাপের মতো থাকে, স্ত্রীষ্টবিলাস বইলাই কিছু নাই। পাতায় লিফ স্কার দেখা যায়, কথা সত্যি। সকলে পানি পরাগী না, সকল সাইকাস বায়ু পরাগী। পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে, এইটাও তো আমাদের হচ্ছে যে সঠিক, পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে। পাতায় লিফ স্কার দেখা যায়, এটা ভুল, পাতায় না তো, লিফ স্কার কোথায় থাকে? কাণ্ডে থাকে। তাহলে পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে, এই কথাটাই হচ্ছে যে আমাদের সঠিক। এরপর দেখো, নিম্নের কোনটা চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়? সাইকাস সার্সিনালিসের যে পাতা আছে সেটা চর্মরোগের ওষুধ হিসেবে আমাদের কি হয়? ব্যবহৃত হয়। এই 45টা প্রশ্ন আমি নগ্নবীজি থেকে দিছি। এই প্রশ্নগুলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। নগ্নবীজি অংশ থেকেই এবছর মেডিকেলে 2টা প্রশ্ন আসতে পারে। নগ্নবীজি হাফটা খুব ভালো করে পড়ো, নেক্সট ক্লাসের সাথে আবৃত বীজি হাফ আমি দিয়ে দিব। তারপর দেখো আমাদের হচ্ছে নিম্নের কোন তথ্যটি মেরিস্টেমেটিক টিস্যুর জন্য সত্য? আমরা অষ্টম অধ্যায়ে প্রবেশ করে গেলাম। মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক টিস্যু, কোনটা মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক টিস্যুর জন্য সত্য? মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক টিস্যুর জন্য সত্য হচ্ছে আমাদের এখানে ভাজক টিস্যুর বিপাকীয় হার বেশি, মেটাবলিজম রেট বেশি, কথা সত্যি। সালোক সংশ্লেষণ ক্ষম না, ভাজক টিস্যু সালোক সংশ্লেষণে অক্ষম হয়, কারণ এখানে প্রোপ্লাস্টিড থাকে, প্রকৃত প্লাস্টিড থাকে না। ক্ষতস্থান পূরণে ব্যর্থ, ভাজক টিস্যু যদি ক্ষতস্থান পূরণ না করে কে করবে? সাইটোপ্লাজম বিহীন। কি ভাজক টিস্যুতে ঘন সাইটোপ্লাজম থাকে, তাহলে বিপাকীয় হার বেশি, এই কথাটাই কিন্তু হচ্ছে যে আমাদের একদম ডাহা মিথ্যা কথা। তারপরে প্রশ্ন হচ্ছে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কত প্রকার? উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কত প্রকার? উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু আমাদের হচ্ছে 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার। একটা হচ্ছে প্রোমেরিস্টেম, প্রো প্রাইমারি সেকেন্ডারি, প্রোমেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম, সেকেন্ডারি মেরিস্টেম, প্রোমেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম, আর হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম, প্রোমেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম, সেকেন্ডারি মেরিস্টেম। তারপর হচ্ছে কোন টিস্যু উদ্ভিদে ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে? এই যে আমাদের প্রারম্ভিক যে মেরিস্টেমের কথা বলছে, প্রারম্ভিক মেরিস্টেম, এরা হচ্ছে মূল বা কাণ্ডের শীর্ষ দেশে একটা ক্ষুদ্র অঞ্চল। মূল বা কাণ্ডের শীর্ষ দেশে ক্ষুদ্র অঞ্চল থাকে, মূল বা কাণ্ডের শীর্ষ দেশে আমাদের একটা ক্ষুদ্র অঞ্চল থাকে, মূল বা কাণ্ডের শীর্ষ দেশে ক্ষুদ্র অঞ্চল থাকে, যেটা প্রারম্ভিক মেরিস্টেম হিসেবে কাজ করে। সেকেন্ডারি মেরিস্টেমটা হচ্ছে যে আমাদের ভ্রূণ অবস্থার অনেক পরে তৈরি হয়, ভ্রূণ অবস্থার অনেক পরে, ভ্রূণ অবস্থার পরে, ভ্রূণ অবস্থার পরে, অনেক পরে টানটা রেখে ভ্রূণ অবস্থার অনেক পরে, অনেক পরে আমাদের এরা তৈরি হয় কার থেকে? ভ্রূণ অবস্থার অনেক পরে এরা হচ্ছে ভাজক স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়, স্থায়ী টিস্যু থেকে তৈরি, স্থায়ী টিস্যু থেকে তৈরি, স্থায়ী টিস্যু থেকে তৈরি। এই সেকেন্ডারি মেরিস্টেমের উদাহরণ হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, সেকেন্ডারি মেরিস্টেমের উদাহরণ হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। আমরা জানি স্থায়ী টিস্যু বিভাজিত হয় না সাধারণত, প্রয়োজনে কিন্তু বিভাজিত হইতে পারে। এই যে সেকেন্ডারি মেরিস্টেম, এটা স্থায়ী টিস্যুর বিভাজনের ফলেই তৈরি হয়েছে। কর্ক ক্যাম্বিয়াম, আরেকটা নাম হচ্ছে ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এইখানে লিখতে গিয়ে আবার লেখা কেন জানি একটু ডাক্তারি ডাক্তারি ভাব চলে আসতেছে। তোমরা কি আমার লেখা বুঝতে পারতেছো?
এটা একটু জানেও। আজকে কিন্তু বেশি প্রশ্ন জিগাইতেছি না, লেহা বুঝতে পারতেছি না এটা জিগাইতে, এটা কিন্তু একটা মান সম্মানের বিষয়, এটা কিন্তু জানাই দিও যে ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, ঠিক আছে। মাস মেরিস্টেম, এটা তো আমাদের কোষ বিভাজন অনুসারে প্রাইমারি মেরিস্টেম, এইটাই কিন্তু হচ্ছে যে আমাদের উদ্ভিদের ভ্রূণ অবস্থায় তৈরি হয়। প্রাইমারি মেরিস্টেমটা কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধির জন্য দায়ী, এজন্য এটাকে আমরা হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু, শীর্ষক ভাজক টিস্যু অবস্থান অনুসারে এটাকে কিন্তু শীর্ষক ভাজক টিস্যু বা এপিক্যাল মেরিস্টেম বলি, শীর্ষক ভাজক টিস্যু বা এপিক্যাল মেরিস্টেমও বলি, কারণ এটা দৈর্ঘ্য বৃদ্ধি করে, দৈর্ঘ্য বৃদ্ধি করে। আর সেকেন্ডারি মেরিস্টেম যেটা আছে এটা পার্শ্বীয় ভাজক টিস্যু বা ল্যাটারাল মেরিস্টেম, পার্শ্বীয় ভাজক টিস্যু, কারণ এটা প্রস্থে বৃদ্ধি করে। পার্শ্বীয় ভাজক টিস্যু কিসে বৃদ্ধি করে? প্রস্থে বৃদ্ধি করে। পার্শ্বীয় ভাজক টিস্যু কিসে বৃদ্ধি করে? প্রস্থে বৃদ্ধি করে। কোন ভাজক টিস্যুটা বিভাজনে এক সারি কোষের সৃষ্টি হয়? এখানে আমাদের মাস ভাজক টিস্যু যেটা আছে সেখানে হচ্ছে সপ্তলে বিভাজন হয়, সপ্তলে বিভাজন হয়, সপ্তলে বিভাজন হয়, বিভাজন হয়, কোষপুঞ্জ বা সেল মাস তৈরি হয়, কোষপুঞ্জ তৈরি হয়, কোষপুঞ্জ তৈরি হয়, কোষপুঞ্জ তৈরি হয় মাস বিভাজনের ফলে, এবং মাস বিভাজনের ঘনত্ব বাড়ে, ঘনত্ব বাড়ে মাস বিভাজনে। এই যে আমাদের রিব আছে, প্লেট আছে, প্লেট হচ্ছে দুই তলে বিভাজন, দুই তলে বিভাজন, দুই তলে বিভাজন হয়, এটার কারণে হচ্ছে যে আমাদের প্লেট আকৃতির হয়, প্লেট আকৃতি দেখা যায়, প্লেট আকৃতি দেখা যায়। এটা হচ্ছে কোথায় দেখা যায়? পাতায় দেখা যায় এবং বহিষ্ণু বহির্ত্বকে দেখা যায়, পাতায় দেখা যায় এবং বহিষ্ণু বহির্ত্বক, বহির্ত্বকে দেখা যায়, বহির্ত্বকে দেখা যায়। এই যে রিব, এই রিবটা একতলে বিভাজন হয়, কোথায় হয়? একতলে বিভাজন হয়, এবং এর ফলে আমাদের হচ্ছে এক সারি কোষ তৈরি হয়, এক সারি কোষ। এটা দেখা যায় মজ্জা এবং মজ্জারশ্মিতে এই রিব ভাজক টিস্যুটা দেখা যায়। তাহলে আমাদের হচ্ছে রিব ভাজক টিস্যুটা কিন্তু আমাদের হচ্ছে না, মজ্জা এবং মজ্জারশ্মি, আমি অনেক ভুল বলতেছি, বলো রিব ভাজক টিস্যুটা কোথায় দেখা যায়? এই রিবটা একতলে বিভাজিত হয়। এই যে আমাদের এই যেটা আমাদের সরি রিব, হ্যাঁ রিবটা একতলে বিভাজিত, প্লেট যেটা দুই তলে বিভাজন হয় তার কারণে কিন্তু আয়তন বাড়ে, তার কারণে কি বাড়ে? আয়তন বাড়ে, আয়তন বাড়ে। আমাকে কমেন্টে জানাবা হচ্ছে এই রিব বিভাজনের উদাহরণ কি? এই মাস এবং রিব বাদে যা উদাহরণ আছে, সরি রিব এবং প্লেট বাদে যা উদাহরণ আছে সব হচ্ছে মাস। তাহলে প্লেটের উদাহরণ ভাইয়া বলে দিছি, পাতা, বহিষ্ণু বহির্ত্বক। রিবের উদাহরণ তুমি জানাবা। এই রিবের উদাহরণের পরে হচ্ছে যে আমাদের রিবের উদাহরণের পরে তুমি হচ্ছে যে এই মাস, প্লেট এবং রিব ছাড়া বাকি যা আছে সব কি? মাস বিভাজন দেখা যায়। উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির জন্য দায়ী কোন ভাজক টিস্যু? সেকেন্ডারি বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে, বলেই আসছি একটু আগে, এই পার্শ্বীয় ভাজক টিস্যু বা সেকেন্ডারি ভাজক টিস্যু। এই কারণে উদ্ভিদের প্রস্থ বাড়ে, সেই সেকেন্ডারি বৃদ্ধির জন্য দায়ী। শীর্ষক ভাজক টিস্যু প্রাইমারি বৃদ্ধির জন্য দায়ী, উদ্ভিদকে দৈর্ঘ্য বৃদ্ধি করে। পার্শ্বীয় ভাজক টিস্যু কি করে? এই শীর্ষক ভাজক টিস্যু হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি করে। শীর্ষক ভাজক টিস্যু কি করে? দৈর্ঘ্য বৃদ্ধি করে। পার্শ্বীয় ভাজক টিস্যু কি করে? প্রস্থ বৃদ্ধি করে। পার্শ্বীয় ভাজক টিস্যু কি করে? প্রস্থ বৃদ্ধি করে। কোথায় নিবেশিত ভাজক টিস্যু বা ইন্টার ক্যালোরি ভাজক টিস্যু পাওয়া যায় না? এই নিবেশিত ভাজক টিস্যু বা ইন্টার ক্যালোরি ভাজক টিস্যু হচ্ছে এখানেও দুইটা স্থায়ী টিস্যুর মাঝে, এটা একটা স্থায়ী টিস্যু, এটা একটা স্থায়ী টিস্যু, দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে হচ্ছে যে এই ভাজক টিস্যুটা পাওয়া যায়। দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে হচ্ছে কি পাওয়া যাচ্ছে? দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে পাওয়া যাচ্ছে এই ভাজক টিস্যু। এই ভাজক টিস্যুটা তৈরি হয় কোথা থেকে? শীর্ষস্থ ভাজক টিস্যুর কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে এখানে এসে আটকায়। তাহলে এই ভাজক টিস্যুটা, এই ইন্টার ক্যালোরি ভাজক টিস্যুটা তৈরি হয় কোথা থেকে? শীর্ষস্থ ভাজক টিস্যু, শীর্ষস্থ ভাজক টিস্যুর কিছু অংশ, শীর্ষস্থ ভাজক টিস্যুর কিছু অংশ, শীর্ষস্থ ভাজক টিস্যুর কিছু অংশ দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে জমে নিবেশিত বা ইন্টার ক্যালোরি ভাজক টিস্যু তৈরি করে। এবং ইন্টার ক্যালোরি ভাজক টিস্যুটা কোথায় পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে ঘাস, পায়, হর্স। তো এটা দিয়ে আমরা আসে, হর্স দিয়ে আসে হর্স টেল আসে, পায় দিয়ে আসে পাইন আসে, ঘাস দিয়ে যে ঘাস গোত্র আছে পোয়াসিয়া গোত্র। ঘাস গোত্র কোনটা? পোয়াসিয়া গোত্র, পোয়াসিয়া গোত্র। পোয়াসিয়া গোত্রটাই হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদের গোত্র, যত পোয়াসিয়া উদ্ভিদ আছে। তাহলে এখানে উত্তর থাকে কি? তাহলে উত্তর থাকে হচ্ছে কর্ক ক্যাম্ব্রিয়াম। উত্তর হয় কি? কর্ক ক্যাম্ব্রিয়াম। এটা তো আমাদের নিবেশিত ভাজক টিস্যু না, কর্ক ক্যাম্ব্রিয়ামটা সেকেন্ডারি ভাজক টিস্যু।
এখন দেখো যে ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যুটা শীর্ষস্থ ভাজক টিস্যুর কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে তৈরি হয়েছে। শীর্ষস্থ ভাজক টিস্যু হচ্ছে একটা প্রাইমারি ভাজক টিস্যু, শীর্ষস্থ ভাজক টিস্যুকে একটা প্রাইমারি ভাজক টিস্যু, তাহলে শীর্ষস্থ ভাজক টিস্যু হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, শীর্ষস্থ ভাজক টিস্যু কি একটা প্রাইমারি ভাজক টিস্যু। এখন এখানে দেখো এখানে হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু কথাটাও আছে, এপিক্যাল মেরিস্টেম কথাটাও আছে, তাইলে ইন্টারক্যালোরি ভাজক টিস্যু এক প্রকার কোন টিস্যু, এক প্রকার কোন টিস্যু বললে কিন্তু উত্তর দুইটাই হয়, বাট বইয়ে ডিরেক্ট লাইন আছে কি শীর্ষস্থ ভাজক টিস্যু ইন্টারক্যালোরি ভাজক টিস্যু শীর্ষস্থ ভাজক টিস্যুর কিয়দাংশ পৃথক হয়ে তৈরি হয়েছে, কিন্তু আবার একটা লাইন আছে এরা প্রাইমারি টিস্যু, টিস্যু কথাটার মধ্যে বলছে এটা প্রাইমারি টিস্যু, সো এটাকে প্রাইমারি মেরিস্টেম দেওয়াই ভালো, কারণ বইয়ের ডিরেক্ট লাইনে একে এক প্রকার প্রাইমারি টিস্যু বলছে। এন্ডোস্পার্ম বা শস্য এর মধ্যে আমরা দেখতে পাবো মাছ ভাজক টিস্যু দেখতে পাবো, কারণ রিব এবং প্লেট তো হবে না, রিব এবং প্লেটের উদাহরণ তো ফিক্সড, বাকি থাকে কি মাছ, তাহলে এন্ডোস্পার্ম কোন টিস্যু, মাছ হচ্ছে যে এন্ডোস্পার্ম টিস্যুর মধ্যে মাছ দেখা যায়। নিম্নের কোনটি উদ্ভিদ দেহের মূল ভিত্তি গঠন করে, উদ্ভিদের মূল ভিত্তি গঠন করে প্রোক্যাম্বিয়াম, না প্রোক্যাম্বিয়াম থেকে কি তৈরি হয়, প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হয় জাইলেম ফ্লোয়েম, প্রোক্যাম্বিয়াম থেকে কি তৈরি হয়, প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হয় হচ্ছে জাইলেম, প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হয় ফ্লোয়েম, প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হয় হচ্ছে ক্যাম্বিয়াম, জাইলেম তৈরি হয়, ফ্লোয়েম তৈরি হয়, ক্যাম্বিয়াম তৈরি হয়, এটা হচ্ছে প্রোক্যাম্বিয়ামের অংশ। আরেকটা কি আছে গ্রাউন্ড মেরিস্টেম প্রোটোডাম, এই যে আমাদের প্রোটোডার্ম আছে, প্রোটোডার্ম থেকে তৈরি হয় হচ্ছে বহির্ত্বক, 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 এই বহির্ত্বকের ক্ষেত্রে মূলের বহির্ত্বকে কি বলি আর কাণ্ড ও পাতার বহির্ত্বকে কি বলি, মূলের বহির্ত্বকে বলি হচ্ছে যে আমরা এপিব্লেমা, মূলের বহির্ত্বকে কি বলি এপিব্লেমা বলি, কাণ্ড ও পাতার বহির্ত্বকে কি বলি, কাণ্ড ও পাতার বহির্ত্বকে বলি হচ্ছে আমরা এপিডার্মিস, কাণ্ড ও পাতার বহির্ত্বকে কি বলি এপিডার্মিস বলি, এপিডার্মিস বলি। তাহলে প্রোক্যাম্বিয়াম, প্রোটোডার্ম, এখানে খেয়াল করো তাহলে এই জায়গায় কি আছে গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেম, এই যে গ্রাউন্ড মেরিস্টেম আছে এটা মূল ভিত্তি গঠন করে। জাইলেম টিস্যু নিয়ে কোনটা ভুল, জাইলেম এবং ফ্লোয়েম, এই যে জাইলেম আছে এই জাইলেমের মধ্যে নাম কি কি আছে, জাইলেম, 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 এই জাইলেমের মধ্যে আমাদের নাম কি কি আছে, জাইলেমের মধ্যে নাম আছে আমাদের ট্রাকিড আছে, ট্রাকিড আছে, ট্রাকিড আছে, 2 নম্বরে আছে ভেসেল বা ট্রাকিয়া আছে, ভেসেল বা জাইলেম মানে হচ্ছে উড, জাইলেম মানে কি উড, ভেসেল বা ট্রাকিয়া আছে, তারপর হচ্ছে জাইলেম ফাইবার আছে, জাইলেম প্যারেনকাইমা আছে, জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার আছে আর জাইলেম প্যারেনকাইমা আছে, জাইলেম ফাইবার আছে, জাইলেম প্যারেনকাইমা আছে, জাইলেম ফাইবার আছে, জাইলেম প্যারেনকাইমা আছে, ঠিক আছে। এই জাইলেমটা হচ্ছে প্রধানত মৃতকোষ, জাইলেমটা প্রধানত মৃতকোষ, এর মধ্যে জাইলেম প্যারেনকাইমাটা হচ্ছে জীবিত, জীবিত, আর বাকি সবাই কি, বাকি সবাই হচ্ছে মৃত, ঠিক আছে। জাইলেম গুলার মূল কাজ হচ্ছে পানি ও খাদ্য সার পরিবহন, খাদ্য সার পরিবহন, পানি পরিবহন, খাদ্য সার মানে কি ইন প্রোডাক্ট অফ ডাইজেশন, ইন প্রোডাক্ট অফ ডাইজেশন, এই দুইটা পরিবহন করা, খাদ্য পরিবহন করে স্পেসিফিক্যালি এটা জাইলেমের কাজ না, খাদ্য পরিবহন করাটা কার কাজ, ফ্লোয়েমের কাজ, খাদ্য পরিবহন করা কার কাজ, ফ্লোয়েমের কাজ। যান্ত্রিক দৃঢ়তা দেয়, হ্যাঁ অবশ্যই জাইলেম টিস্যু স্থায়ী টিস্যু যান্ত্রিক দৃঢ়তা তো কিছুটা দিবেই এরা। এই যে ভেসেল আছে এই ভেসেলের মধ্যে আমাদের হচ্ছে যে দুইটা টাইপের ভেসেল আছে, এই যে ভেসেল আছে এই ভেসেলটা হচ্ছে বড় গর্তযুক্ত হইতে পারে, আবার ভেসেলটা ছোট গর্তযুক্ত হইতে পারে, বড় গর্তযুক্ত, ছোট গর্তযুক্ত, ছোট গর্তযুক্ত। বড় গর্তযুক্ত ভেসেলের নাম কি, বড় গর্তযুক্ত ভেসেলের নাম হচ্ছে মেটাজাইলেম, মেটাজাইলেম, বড় গর্তযুক্ত ভেসেল থাকলে নাম হয় মেটাজাইলেম, ছোট গর্তযুক্ত ভেসেল হলে নাম কি হয় প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম। আমরা একটা কথা মনে রাখবো ম ম ম ম ম ম মানে হচ্ছে মূলে, মেটাজাইলেম মাঝে, মূলে কি মাঝে, মূলে হচ্ছে মেটাজাইলেম মাঝে, মূলে মেটাজাইলেম কোথায়, মূলে মেটাজাইলেম হচ্ছে মাঝে, তাহলে মূলে মেটাজাইলেম মাঝে আর প্রোটোজাইলেম কোথায় চলে যাবে, প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম যাবে হচ্ছে কেন্দ্রে, প্রোটোজাইলেম যাবে হচ্ছে কেন্দ্রে, মূলে মেটাজাইলেম মাঝে, প্রোটোজাইলেম কেন্দ্রে। এই যে প্রোটোজাইলেম সরি মাঝে মানেই তো কেন্দ্রে, মাঝে মানেই তো কেন্দ্রে, প্রোটোজাইলেম কোথায় পরিধিতে, সো প্রোটোজাইলেম যেহেতু বাইরে সেজন্য এটাকে বলবো এক্সার্ক, প্রোটোজাইলেম যেহেতু বাইরে সেজন্য এটাকে বলবো এক্সার্ক বা বহিস্থ, এক্সার্ক বা বহিস্থ, প্রোটোজাইলেম যেহেতু বাইরে এর জন্য এটাকে কি বলবো এক্সার্ক বা বহিস্থ। কাণ্ডে আমাদের হচ্ছে মেটাজাইলেম
কোথায়? কাণ্ডে, মেটাজাইলেম বাইরে, কাণ্ডে মেটাজাইলেম বাইরে আর প্রোটোজাইলেম কেন্দ্রে। বাইরে মানে কি? পরিধিতে। তখন এটাকে বলি আমরা এন্ডার্ক, এন্ডার্ক বা অন্তস্থ, এন্ডার্ক বা অন্তস্থ। পাতায় হচ্ছে মাঝে এবং বাইরে দুই জায়গায় থাকে। মেটাজাইলেম কেন্দ্রে এবং পরিধিতে, প্রোটোজাইলেম কেন্দ্রে এবং পরিধিতে। এই জন্য পাতার কন্ডিশনটাকে বলা হয় মেসার্ক। পাতার কন্ডিশনটাকে কি বলা হয়? মেসার্ক বা মধ্যস্থ বলা হয়। দেখো ফ্লোয়েম নিয়ে ভুল কোনটা? ফ্লোয়েমের মধ্যে কি কি আছে আমাদের? ফ্লোয়েমের মধ্যে আছে কি কি আমাদের? ফ্লোয়েমের মধ্যে আছে সিভনল, তারপর আছে সঙ্গী কোষ। কোনটা পরিণত অবস্থায় নিউক্লিয়াস বিহীন? বলো। সিগন্যাল এবং সঙ্গী কোষের মধ্যে কোনটা পরিণত অবস্থায় নিউক্লিয়াস বিহীন? তারপর হচ্ছে ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েমটা মূলত বার্ক, ফ্লোয়েমটা হচ্ছে বার্ক। ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা আগে দিই, তারপর ফ্লোয়েম ফাইবার দিই। ফ্লোয়েম প্যারেনকাইমা। আরেকটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। এর মধ্যে হচ্ছে ফ্লোয়েম গুলা বেসিক্যালি জীবিত। এই তিনজন হচ্ছে জীবিত। এই যে আমাদের ফ্লোয়েম ফাইবার ও হচ্ছে মৃত বা ডেড। তাহলে এই ফ্লোয়েম প্রধানত জীবিত টিস্যু, ফ্লোয়েম ফাইবার আমাদের হচ্ছে যে মৃত, কথা সত্যি। কাণ্ডের পরিধির দিকে এরা থাকে নিম্নমুখী, উভমুখী, দুই ধরনের সংবহনই হচ্ছে যে এরা দেখাতে পারে। নিম্নমুখী সংবহন দেখাইতে পারে, উভমুখী সংবহন দেখাইতে পারে। এরা মূলত খাদ্য পরিবহন করে। তাহলে ফ্লোয়েম নিয়ে কোনটা ভুল? ফ্লোয়েম নিয়ে ভুল হচ্ছে প্রধানত মৃত টিস্যু। প্রধানত কি টিস্যু? প্রধানত এরা কি টিস্যু? প্রধানত এরা মৃত টিস্যু। নিচের কোনটি স্থায়ী টিস্যুর কাজ না? কোনটা স্থায়ী টিস্যুর কাজ না? এই যে এখানে যারা আছে, কোনটা স্থায়ী টিস্যুর কাজ না? স্থায়ী টিস্যুর কাজ না কোনটা? স্থায়ী টিস্যুর মধ্যে আমাদের কি কি আছে? স্থায়ী টিস্যুর মধ্যে আমাদের এই সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু আছে। স্থায়ী টিস্যুর মধ্যে খাদ্য উৎপাদন করা স্থায়ী টিস্যুর একটা হচ্ছে যে কাজ, কারণ এর মধ্যে কি আছে? এর মধ্যে হচ্ছে আমাদের জাইলেম এবং এর মধ্যে আমাদের প্লাস্টিকটা পরিণত অবস্থা থেকে খাদ্য উৎপাদন করবে। খাদ্য পরিবহন করে কারণ এর মধ্যে হচ্ছে যে আমাদের জাইলেম ফ্লোয়েম আছে, যারা পরিবহন টিস্যু বা ফ্যাসিকুলার টিস্যু। এরা দৃঢ়তা প্রদান করে কারণ এখানে আমাদের প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা যারা আছে তারা দৃঢ়তা প্রদান বা স্ট্রেংথ প্রোডাকশনে সাহায্য করে। বৃদ্ধি এবং বিকাশের কাজ নেই। এটা কার কাজ? এটা হচ্ছে আমাদের ভাজক টিস্যুর কাজ। কার কাজ? ভাজক টিস্যুর কাজ। কোন টিস্যুর কোষের কোষ প্রাচীর লিগনিন যুক্ত কোষ প্রাচীর কার? কার কোষ প্রাচীর লিগনিন যুক্ত? এটা একটা আউট অফ দ্য বক্স, বইয়ের বাইরের প্রশ্ন, এজ ইউজুয়াল আসে না আমাদের টিস্যু তন্ত্র থেকে, বাইরে থেকে, বাট দিতে পারে। আমাদের হচ্ছে কি স্ক্লেরেনকাইমা যে টিস্যু আছে এর কোষ প্রাচীর লিগনিন যুক্ত হয়। স্ক্লেরেনকাইমার টিস্যুর কোষ প্রাচীর কি যুক্ত হয়? লিগনিন যুক্ত হয়। কোনটা সরল টিস্যুর বৈশিষ্ট্য নয়? সরল টিস্যুর মধ্যে আমাদের কি কি টিস্যু আমাদের সরল টিস্যুর মধ্যে আছে? আমাদের স্থায়ী টিস্যুর মধ্যে সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু আছে। জটিল টিস্যুর মধ্যে আমাদের জাইলেম এবং ফ্লোয়েম আসে, এজন্য জটিল টিস্যু আরেক নাম পরিবহন টিস্যু বা ফ্যাসিকুলার টিস্যু। সরল টিস্যুর মধ্যে আমাদের কি কি নাম আসে? সরল টিস্যুর মধ্যে আমাদের নাম আসে হচ্ছে প্যারেনকাইমা, তারপর কি আসে? কোলেনকাইমা, তারপর কি আসে? স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, আরেকটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, আরেকটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। এই তিনটা হচ্ছে কি টিস্যু আমাদের? এই তিনটা হচ্ছে সরল টিস্যু। এই সরল টিস্যু তিনজনই আমাদের সমসত্ব প্রকৃতির, হোমোজেনাস ক্যারেক্টার, বৈশিষ্ট্য 9 চাইছে, সমসত্ব প্রকৃতির, একই ধরনের কোষ নিয়ে গঠিত, কথা সত্যি। খাদ্য সংশ্লেষ ও সঞ্চয় করতে পারে। খাদ্য সংশ্লেষ মানে তৈরি, সঞ্চয় করে। বান্ডেল গঠন করে, এটা এদের বৈশিষ্ট্য না। বান্ডেল গঠন করে হচ্ছে জটিল টিস্যু। বান্ডেল গঠন করে কে? বান্ডেল গঠন করে জটিল টিস্যু। যে জাইলেম ফ্লোয়েম আছে তারা কি করে? তারা হচ্ছে বান্ডেল গঠন করে। তারা বান্ডেল গঠন করে। উদ্ভিদের মূলের আবরণীকে বলা হয় এপিব্লেমা। কাণ্ড ও পাতার আবরণকে কি বলা হয়? এপিডার্মিস বলা হয়। এই যে মূলের উপবৃদ্ধি, এই যে আমাদের হচ্ছে যে এই দুইটা যে বলা আছে সল্কোকোলেপ্টাস, এরা হচ্ছে বহির্ত্বকের উপবৃদ্ধি, বহির্ত্বকের উপবৃদ্ধি, বহির্ত্বকের কি? উপবৃদ্ধি, বহির্ত্বকের উপবৃদ্ধি, ঠিক আছে। তারপর হচ্ছে এপিডার্মিস নিয়ে কোনটা সত্য নয়? এপিডার্মিস যে আমাদের রয়েছে, এপিডার্মিস, এই এপিডার্মিস বা বহির্ত্বক, এই এপিডার্মিস বা বহির্ত্বকের মধ্যে আমাদের কোনটা সত্য নয়? এপিডার্মিস বা বহির্ত্বকের মধ্যে কোনটা সত্য নয়? এই এপিডার্মিস বা বহির্ত্বকটা হচ্ছে পাতার ত্বকে থাকে না। পাতার ত্বকের নাম এপিব্লেমা, পাতার ত্বকের নাম এপিব্লেমা, মূলের ত্বকের নাম এপিব্লেমা, কাণ্ড ও পাতার ত্বকের নাম এপিডার্মিস, ঠিক আছে। এই কাণ্ড এবং পাতার ত্বকে কিউটিকল থাকে, কথা ঠিক আছে। মূলের ত্বকে থাকে না, মূলের ত্বকের নাম এপিব্লেমা এবং মূলের ত্বকে কিউটিকল থাকে
না। সুরক্ষা দান করে অবশ্যই বহির্ত্বক মানে কি করবে, অবশ্যই বহির্ত্বক মানে এরা সুরক্ষা প্রদান করবে। এপিব্লেমা সংক্রান্ত কোনটা সঠিক? এপিব্লেমা হচ্ছে আমাদের মূলের বহির্ত্বক। মূলের বহির্ত্বকে পত্ররন্ধ্র থাকবে না, মূলের মধ্যে পত্ররন্ধ্র নাই। কাণ্ডের ত্বকে থাকে না, এপিব্লেমা মূলের ত্বকে থাকে। ক্লোরোপ্লাস্ট সম্পন্ন না, এর মধ্যে কোনো ক্লোরোপ্লাস্ট নাই। কিউটিকল থাকে না, ইয়েস। এই মূলের মূল কাজ হচ্ছে পানি সংশ্লেষ করা। কিউটিকল যেহেতু কিউটিন এবং সুবিরিন নামক লিপিডের আস্তরণ দ্বারা তৈরি, সো সে পানি সংশ্লেষ করতে পারবে না, তাই এর মধ্যে কিউটিকল থাকে না। কোন গোত্রীয় উদ্ভিদের পত্রত্বকে মাইরোসিন কোষ থাকে? মাইরোসিন কোষ থাকে হচ্ছে সরিষা গোত্রের উদ্ভিদে কি থাকে? মাইরোসিন কোষ থাকে সরিষা গোত্রের মধ্যে। আর ঘাস যে উদ্ভিদগুলো আছে, ঘাস গোত্রের উদ্ভিদের মধ্যে লিগনিন থাকে, লিগনিন থাকে ঘাস গোত্রের উদ্ভিদের মধ্যে, লিগনিন থাকে। আর আমাদের হচ্ছে যে আমরা জানি অভাগা, আখ ভুট্টা গম, অভাগা হচ্ছে আখ ভুট্টা গম, আখ ভুট্টা গম। এই আখ ভুট্টা গমের মধ্যে আমাদের কি থাকে? বুলিফর্ম কোষ থাকে, বুলিফর্ম কোষ থাকে। এই বুলিফর্ম কোষের কাজ কি? এই যে আখ ভুট্টা গমের মধ্যে বুলিফর্ম কোষ থাকে, এই বুলিফর্ম কোষের কাজ কি? এই বুলিফর্ম কোষের কাজ হচ্ছে পাতার সঞ্চালন ও বিকাশে সাহায্য করে, পানি সঞ্চয় করে, পাতার সঞ্চালন বিকাশে সাহায্য করে। হাইড্রাথোডের বাংলা হচ্ছে পানিপত্ররন্ধ্র, পানিপত্ররন্ধ্র। এই পানিপত্ররন্ধ্র কার কার থাকে? ঘটকের পানিপত্ররন্ধ্র। ঘটক হচ্ছে ঘাস, টমেটো, কচু, ঘাস টমেটো আর হচ্ছে কচু, ঘাস টমেটো আর কচু, এটা হচ্ছে ঘটক। এই হাইড্রাথোড নিয়ে কোনটা সত্য নয়? হাইড্রাথোড নিয়ে আমাদের হচ্ছে এপিথেলিয়াল আছে, এপিথেলিয়াম নামে হচ্ছে যে কিছু অসংলগ্ন কোষ থাকে। রক্ষী কোষ দ্বারা বেষ্টিত না, এরা পত্ররন্ধ্র রক্ষী কোষ দ্বারা বেষ্টিত না। অবস্থান পাতার কিনারায়, পাতার পানিটা তরল আকারে নির্গত হয়। এই যে পানি তরল আকারে নির্গত হয়, এটাকে বলা হয় গাটেশন। এটাকে কি বলা হয়? এটাকে বলে গাটেশন বা নিঃস্রাবণ। এই যে পানি তরল আকারে বের হয়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গাটেশন বা নিঃস্রাবণ। তো এই রক্ষী কোষ দ্বারা এরা হচ্ছে বেষ্টিত নয়, এরা হচ্ছে এরা হচ্ছে কি? রক্ষী কোষ দ্বারা বেষ্টিত। এরা কি? রক্ষী কোষ দ্বারা বেষ্টিত। ঠিক আছে। এখন বুলিফর্ম কোষের কাজ কি? বুলিফর্ম যে কোষটা আছে, বুলিফর্ম সেল কি? বুলিফর্ম সেল। এই বুলিফর্ম সেলের কাজ হচ্ছে এরা হচ্ছে পানি পাতার প্রসারণ, সঞ্চয় ও বিকাশে সাহায্য করে। পানি শোষণে বুলিফর্মের কোনো ভূমিকা নাই। পানি শোষণের মূল কাজটা করে মূল রোগ। ট্রাইকোম নিয়ে কোনটা ভুল? এই যে ট্রাইকোম এটা বেসিক্যালি হচ্ছে, ট্রাইকোম মানে রোম দুই টাইপের আছে। একটা হচ্ছে মূল রোম আছে যেটা এককোষী হয়, কিউটিকল নাই। আরেকটা হচ্ছে কাণ্ডরোম আছে যেটা বহুকোষী হয় এবং কিউটিকল আছে। কাণ্ডরোম কিউটিকল বিহীন, একথা মিথ্যা। এককোষী বহুকোষী দুইটাই হতে পারে, কারণ মূলরোম এককোষী, কাণ্ডরোম বহুকোষী। মূল এবং কাণ্ডে থাকে, বাইরের আঘাত থেকে হচ্ছে রক্ষা করে, এখন তাহলে কাণ্ডরোম কিউটিকল বিহীন এই কথাটা হচ্ছে যে তাইলে আমাদের ভুল। কাণ্ডরোম কিউটিকল বিহীন এই কথাটা ভুল। হ্যাঁ বলো, কিছু বলবা? এটা কি ফার্স্ট টাইম? হ্যাঁ, প্রথম ক্লাস। কিছু বলবা? না। নিম্নের কোনটা শল্কের কাজ? শল্কটা হচ্ছে শল্ক বা স্কেল, এটাও একটা হচ্ছে এপিডার্মাল অ্যাপেন্ডেজেস বা বহিত্বকের উপবৃদ্ধি। এরা প্রসেদন হার কমায়। পানি সঞ্চয় করে আমাদের একটা উদ্ভিদ আছে, বরফ উদ্ভিদ। এখানে একটা মজার কথা বলে রাখি, একটা উদ্ভিদ আছে বরফ উদ্ভিদের নামটা তোমরা বলতে পারবা? বরফ উদ্ভিদের নাম মেস ইমব্রায়ানথেমাম ক্রিস্টালিনাম। মনে পড়ছে এবার নাম? বরফ উদ্ভিদ। এরা হচ্ছে পানি সঞ্চয় করে। এরা কি করে? পানি সঞ্চয় করে, যা শীতকালে বরফ হয়। আর দংশক কার কার থাকে? দংশক রোম হচ্ছে বিছুটি, আলকুশি, অগ্নিচুত্রা। আর একটা হচ্ছে অগ্নিচুত্রা। বিছুটি, আলকুশি এবং অগ্নিচুত্রা, এই তিনজন হচ্ছে যে আমাদের দংশক রোম হিসেবে কাজ করে। এই তিনজন হচ্ছে কি হিসেবে কাজ করে? দংশক রোম বা স্টিংিং হেয়ার হিসেবে কাজ করে।
রক্ষী কোষ নিয়ে নিম্নের কোনটা সত্য নয়? রক্ষী কোষটা যে আছে গার্ড সেল, এটার সাইটোপ্লাজম ঘন, বহু নিউক্লিয়াস বিশিষ্ট না, এরা বহু ক্লোরোপ্লাস্ট বিশিষ্ট অর্ধচন্দ্রাকৃতির কোষ। বহু নিউক্লিয়াস বিশিষ্ট না, রক্ষী কোষের মধ্যে কি থাকে? বহু ক্লোরোপ্লাস্ট থাকে। রক্ষী কোষ দ্বারা আবৃত থাকে পত্ররন্ধ্র। যদি স্টমার বাংলা হচ্ছে পত্ররন্ধ্র, রেডিয়াল লম্বা কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে, তখন তাকে কি বলা হয়? তখন তাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিনোসাইটিক। আমি যদি ভুল না বলি অ্যাক্টিনোসাইটিক বলা হয়, অ্যাক্টিনোসাইটিক বলি। অ্যানোমোসাইটিক হচ্ছে যে এই সহকারী কোষ, সহকারী কোষকে তকীয় কোষ থেকে আলাদা করা যায় না। সহকারী কোষকে তকীয় কোষ থেকে, এটাকে আমি ভুল বলছি কিনা আমাকে জানাই। সহকারী কোষকে তকীয় কোষ থেকে আলাদা করা যায় না, সহকারী কোষকে তকীয় কোষ থেকে আলাদা করা যায় না, আলাদা করা যায় না। আর অ্যানিসোসাইটিক হচ্ছে তিনটা সহকারী কোষ। কয়টা সহকারী কোষ? তিনটা সহকারী কোষ অ্যানিসোসাইটিক। ডায়াসাইটিক মানে হচ্ছে দুইটা সহকারী কোষ, দুইটা সহকারী কোষ এবং হচ্ছে সমকোণে আছে। রক্ষী কোষের সাথে কিসে আছে? সমকোণে। সহকারী কোষ যদি রক্ষী কোষের সাথে সমান্তরালে থাকে তখন নাম কি হবে? প্যারাসাইটিক। অ্যানিসোসাইটিক যে বলতেছি, এখানে আমাদের এই রক্ষী কোষে পত্ররন্ধ্রে রক্ষী কোষের সংখ্যা কোনটা? দেখো, যে সাইটিকে বললো অ্যানিসোসাইটিক, ডায়াসাইটিক, প্যারাসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, অ্যানোমোসাইটিক, রক্ষী কোষের সংখ্যা দুইটা। পার্থক্যটা হচ্ছে সহকারী কোষের সংখ্যা এবং অবস্থানের উপর ভিত্তি করে। রক্ষী কোষ চাইলে সেটার সংখ্যা কয়টা হবে? দুইটা হবে। তারপরে প্রশ্ন হচ্ছে পানি পত্ররন্ধ্র নিয়ে সত্য নয় কোনটি? পানি পত্ররন্ধ্র নিয়ে সত্য নয় কোনটা? পানি পত্ররন্ধ্র নিয়ে সত্য নয় কোনটা? পানি পত্ররন্ধ্র নিয়ে সত্য নয়। পাতার নিম্নতকে থাকে না, পাতার নিম্নতকে থাকে না। তরল আকারে পানি বের হয়, গাছ, টমেটো, কচুতে দেখা যায় পানির সাথে খনিজ লবণ বিমুক্ত হয়। পাতার নিম্নতকে থাকার তো প্রশ্নই আসে না। কোথায় থাকে? থাকে পাতার ঊর্ধ্বতকে, বাইরের দিকে থাকে। কোনটা বহিঃস্থলীয় অঞ্চলের অংশ নয়? এই যে আমাদের স্টিলি যে কথাটা আছে, স্টিলি মানে হচ্ছে কি? পরিচক্র থেকে আমাদের মজ্জা পর্যন্ত অংশকে স্টিলি বলা হয়। এই স্টিলির মধ্যে হচ্ছে আমাদের দুইটা অংশ পাচ্ছি আমরা, বহিঃস্থলী, আরেকটা হচ্ছে অন্তঃস্থলী। বহিঃস্থলী আরেকটা কি? অন্তঃস্থলী। বহিঃস্থলী আরেকটা কি? অন্তঃস্থলী। বহিঃস্থলী আরেকটা কি? অন্তঃস্থলী। এই যে বহিঃস্থলী আছে, আরেকটা হচ্ছে অন্তঃস্থলী আছে, এই দুইটা জিনিস আসলে কি? বহিঃস্থলীর মধ্যে আমরা পাই হচ্ছে সবচেয়ে বাইরে কি আছে? বাইরে আছে হচ্ছে এই পরিচক্রের ঠিক পরেই আছে আমাদের হচ্ছে অন্তঃত্বক আছে, পরিচক্রের ঠিক অপোজিটে অন্তঃত্বক আছে। তারপর আছে হচ্ছে যে কর্টেক্স আছে, আরেকটা আছে অর্ধত্বক আছে। স্টিলিটা আমাদের কার অংশ? স্টিলিটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ, গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ। তো অন্তঃত্বক আছে, কর্টেক্স আছে এবং আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের অর্ধত্বক। অর্ধত্বকটা হচ্ছে আমাদের কাণ্ডে থাকে না, মূলে থাকে। এই অর্ধত্বকটা হচ্ছে কাণ্ডে থাকে, মূলে থাকে না। এই যে কাণ্ডে থাকে যে বলছে, এই কাণ্ডের মধ্যে একবীজপত্রী কাণ্ডে তৈরি হয় স্ক্লেনকাইমা দ্বারা, একবীজপত্রী কাণ্ডে অর্ধত্বকটা তৈরি হয় স্ক্লেনকাইমা দ্বারা, দ্বিবীজপত্রী কাণ্ডে তৈরি হয় হচ্ছে কোলেনকাইমা দ্বারা। কি দিয়ে? কোলেনকাইমা দিয়ে। আর এই অন্তঃত্বকটা হচ্ছে সব জায়গায় থাকে কিন্তু একবীজপত্রীর কাণ্ডে থাকে না, একবীজপত্রীর কাণ্ডে এইটা হচ্ছে যে আমাদের থাকে না, একবীজপত্রীর কাণ্ডে অন্তঃত্বক থাকে না। অন্তঃস্থলীর মধ্যে আমাদের আসে হচ্ছে পরিচক্র আসে, অন্তঃস্থলীর মধ্যে মজ্জা আসে, মজ্জা রশ্মি আসে। এই একবীজপত্রীর কাণ্ডে এই পরিচক্র থাকে না, পরিচক্র একবীজপত্রীর কাণ্ডে থাকে না, পরিচক্রীটাও কোথায় থাকে না? একবীজপত্রীর কাণ্ডে। পরিচক্রটাও হচ্ছে যে আমাদের থাকে না। ক্যাসপিয়ান স্ট্রিপ, এটা কোথায় দেখা যায়? এই ক্যাসপিয়ান স্ট্রিপটা হচ্ছে আমাদের এই এন্ডোডার্মিস বা অন্তঃত্বকে দেখা যায়। এই এন্ডোডার্মিস বা অন্তঃত্বকে ক্যাসপিয়ান স্ট্রিপ বা ক্যাসপিয়ারির ফিতা দেখা যায়। বিজ্ঞানী ক্যাসপিয়ারি আবিষ্কার করছে একটা লিগনিন এবং সুবিরিন নির্মিত একটা আবরণ, যেটা প্রস্থ ও পার্শ্বপ্রাচীর জুড়ে থাকে অন্তঃত্বকে। এই অন্তঃত্বকে এন্ডোডার্মিসে আমাদের কিছু পাতলা সেল পাওয়া যায়, এজন্য এখানে কিছু প্যাসেজ সেল দেখা যায়।
এন্ডোডার্মিস বা অন্তত্বকে হচ্ছে আমাদের শ্বেতসার বা স্টার্চ জমা হইতে পারে, এজন্য তখন এটাকে বলা হয় শ্বেতসার আবরণ। এবং শ্বেতসার আবরণটা দেখা যায় দ্বিবীজপত্রীর কাণ্ডে, দ্বিবীজপত্রীর কাণ্ডে দেখা যায় যেখানে শ্বেতসার জমা হয়, তখন এটাকে বলা হয় শ্বেতসার আবরণ। পেরিসাইকেল বা পরিচক্র থেকে একটা মজার কথা হচ্ছে, এই পেরিসাইকেল বা পরিচক্রটা যদি হচ্ছে যে আমাদের স্ক্লেনকাইমা টিস্যু দ্বারা তৈরি হয়, স্ক্লেনকাইমা টিস্যু দ্বারা তৈরি হয়েছে, এটা কি স্ক্লেনকাইমা টিস্যু দ্বারা, কি দিয়ে তৈরি হয়েছে? স্ক্লেনকাইমা, স্ক্লেনকাইমা টিস্যু দ্বারা তৈরি। এবং নিচে কি আছে? নিচে আছে আমাদের ফ্লোয়েম, নিচে কি আছে? নিচে আছে আমাদের ফ্লোয়েম। স্ক্লেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, নিচে আছে ফ্লোয়েম। তখন এটাকে কি বলি আমরা? তখন এটাকে বলি আমরা হার্ড ব্লাস্ট বা গুচ্ছ টুপি। তখন তাকে আমরা কি বলি? হার্ড ব্লাস্ট বা গুচ্ছ টুপি, হার্ড ব্লাস্ট বা গুচ্ছ টুপি। এরকম গঠন কুমড়া এবং কুমারিকাতে দেখা যেতে পারে। তারপরে কথা দেখো, উদ্ভিদের কোন অংশে শ্বেতসার আবরণ পাওয়া যায়? পড়ায় দিছি অলরেডি, আমাদের এন্ডোডার্মিসে আমরা শ্বেতসার আবরণ দেখতে পাই। আমাদের স্টিলি অঞ্চলটা তৈরি শুরু হয় কোন জায়গা থেকে? পেরিসাইকেল বা পরিচক্র থেকে স্টিলি অঞ্চলে তৈরি হয়। উদ্ভিদের হাইপোডার্মিস বা অর্ধত্বক নিয়ে কোনটা সত্য নয়? উদ্ভিদের কাণ্ডে থাকে। অর্ধত্বক কোথায় থাকে? অর্ধত্বক উদ্ভিদের কাণ্ডে থাকে, কথা সত্যি, মূলে থাকে না। এক বা একাধিক স্তর বিশিষ্ট হয়, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। দ্বিবীজপত্রীর মূলে থাকে না, কখনোই না। দ্বিবীজপত্রীর মূলে আমাদের হচ্ছে হাইপোডার্মিস থাকে না, মূল মানে সেখানে হাইপোডার্মিস নাই। গ্রাউন্ড টিস্যু তন্ত্রের যে কর্টেক্স আছে, সেই কর্টেক্সের জন্য সত্য নয় নিচের কোনটা? বহুস্তরী প্যারেনকাইমা দিয়ে গঠিত কর্টেক্স, কথা ঠিক আছে। অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে এই গোল গোল প্যারেনকাইমার মধ্যে, পানীয় খাদ্য সঞ্চয় করতে পারে। মূলে এক স্তরের কর্টেক্স থাকে না, কর্টেক্স অবশ্যই কি হয়? বহুস্তর বিশিষ্ট কর্টেক্স হয়। আমাদের উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল, উদ্ভিদের ভাস্কুলার বান্ডেলে এন্ডার্ক গঠন দেখা যাবে। এন্ডার্ক মানে হচ্ছে কাণ্ড। এন্ডার্ক মানে কি? এন্ডার্ক মানে হচ্ছে কাণ্ড। নিচের কোনটি একবীজপত্রীর মূলের, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড সম্পর্কে সঠিক নয়? একবীজপত্রীর কাণ্ড সম্পর্কে জানতে চাইছে। দেখো, আমাদের কাণ্ডের মধ্যে ভাস্কুলার বান্ডেল দেখা যায় সংযুক্ত, মূলের মধ্যে দেখা যায় অরীয়। কাণ্ডের মধ্যে যে সংযুক্ত দেখা যায়, এর মধ্যে আমাদের একবীজপত্রীর কাণ্ড সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, দ্বিবীজপত্রীর কাণ্ড সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত হয়। আর আমাদের হচ্ছে লাউ কুমড়া শসা, এদের ভাস্কুলার বান্ডেল হয় সংযুক্ত সমদ্বিপার্শ্বীয় এবং মুক্ত। অরীয় ভাস্কুলার বান্ডেলের মধ্যে একবীজপত্রী মূলের ভাস্কুলার বান্ডেলে আমাদের দেখা যায় অরীয়র ক্ষেত্রে একবীজপত্রীর মূলে মোর দেন 6 অধিক আমাদের হচ্ছে জাইলেম ফ্লোয়েম গুচ্ছ থাকে। দ্বিবীজপত্রীদের 2 থেকে 4টা জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ থাকে। আর কেন্দ্রিকের মধ্যে জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ড্রিক আমাদের টেরিস লাইকোপোডিয়াম সেলাজিনেলা, ফ্লোয়েম কেন্দ্রিক ল্যাপ্টোসেন্ড্রিক ডাসিনিয়া উক্কা। এই হচ্ছে ভাস্কুলার বান্ডেল। এটা আশা করি তোমরা সবাই খুব ভালো করে পড়েছো। এটা বদ্ধ প্রকৃতির, কথা সত্যি। হাইপোডার্মিস খাদ্য সঞ্চয় করে, সুস্পষ্ট মজ্জারশ্মি নেই, একথাও সঠিক। এপিডার্মিসের বহিঃপ্রাচীর কিউটিকল যুক্ত, আমাদের একবীজপত্রী কাণ্ডে কিউটিকল যুক্ত, কথা সত্যি। হাইপোডার্মিসের খাদ্য সঞ্চয় রিলেটেড কোনো ভূমিকা হাইপোডার্মিসের মধ্যে নাই। হাইপোডার্মিস কি করে? যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। একবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম এর বান্ডেল কয়টা হবে? 6 অধিক, মানে হচ্ছে 7টা হবে। জাইলেম ফ্লোয়েম এর বান্ডেল বা গুচ্ছ 6 অধিক বা 7টা হবে। তাহলে আমরা এই পুরো চ্যাপ্টারই মোটামুটি কভার করে ফেলছি। এছাড়া আমরা যা বলছি এর বাইরে তো আর কিছু নাই এই জায়গায়। নেক্সট কথা হচ্ছে যে আমাদের এই উদ্ভিদের প্রজনন। উদ্ভিদের প্রজননে দেখো, একটা আদর্শ পুষ্পের স্তবক সংখ্যা হচ্ছে 4টা। কি কি? একটা হচ্ছে বৃতি বা বৃতি, আরেকটা দলমণ্ডল, আরেকটা পুংস্তবক, আরেকটা স্ত্রী স্তবক। এই যে হচ্ছে বৃতি আছে, এই যে আমাদের তাহলে অংশ কি কি? একটা হচ্ছে বৃতি, একটা হচ্ছে দলমণ্ডল, একটা হচ্ছে পুংস্তবক, আরেকটা হচ্ছে স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক। এই বৃতির প্রতিটা সদস্য বৃতির সদস্যকে বলা হয় হচ্ছে সেপাল, সেপাল বা বৃত্তাংশ। দলমণ্ডলের সদস্যকে বলা হয় হচ্ছে পেটাল বা পাপড়ি। পুংস্তবকের সদস্যকে বলা হয় হচ্ছে পুংকেশর। স্ত্রী স্তবকের সদস্যকে বলা হয় স্ত্রী কেশর। আর হচ্ছে যখন এই বৃতি আর দলমণ্ডলটাকে আমরা আকৃতি বর্ণে পৃথক করতে পারবো না, আকৃতি বর্ণে পৃথকযোগ্য না, তখন তাকে কি বলা হয় বলতো? পৃথকযোগ্য না। তাকে বলা হয় হচ্ছে পেরিয়ান্থ বা পুষ্পপুট। পেরিয়ান্থ বা পুষ্পপুট, পেরিয়ান্থ বা পুষ্পপুট। এই পেরিয়ান্থ বা পুষ্পপুট যে আছে, পেরিয়ান্থ বা পুষ্পপুট,
তাহলে আমরা আকৃতি এবং বর্ণে যখন দেখবো এটা পৃথকযোগ্য না, তখন আমরা এটাকে বলবো পেরিয়ান বা পুষ্পপুট। এই পেরিয়ান বা পুষ্পপুট যে আছে, এই পেরিয়ান বা পুষ্পপুট কি, পেরিয়ান বা পুষ্পপুট এর উদাহরণটা বলো তো আমাকে। পেরিয়ান বা পুষ্পপুটের উদাহরণ কি? তোমার জন্য ছেড়ে দিলাম উদাহরণ, বলো। তারপর হচ্ছে যে আমাদের পরাগধানী প্রাচীরের সব থেকে ভেতরের একটা কোষ থাকে ট্যাপেটাম। ট্যাপেটাম এরা হচ্ছে পরিস্ফুটনরত পরাগরেণুকে পুষ্টি দেয়। এরা হচ্ছে পরাগরেণুকে পুষ্টি দেয়। এই ট্যাপেটাম হচ্ছে পরাগরেণুকে পুষ্টি দেয়, কারণ পরাগরেণুকে পুষ্টি দিতে হবে, না দিলে পরাগরেণু বড় হইতে পারবে না। পরাগরেণুর ইনটাইন আর এক্সাইন দুইটা অঞ্চল আছে। ইনটাইন হচ্ছে অন্তত্বক, এক্সাইন হচ্ছে বহির্ত্বক। এক্সাইন বা বহির্ত্বকটা কাইটিন যুক্ত শক্ত পুরু হয়। ইনটাইনটা বা অন্তত্বকটা সেলুলোজ নির্মিত পাতলা হয়। এবং এর মাঝে একটা ছিদ্র থাকে। এই যে এটা হচ্ছে যে আমাদের বহির্ত্বক, এটা হচ্ছে আমাদের বহির্ত্বক, তার মাঝে থাকে হচ্ছে অন্তত্বক। এটা হচ্ছে যে আমাদের এক্সাইন আর এটা হচ্ছে আমাদের ইনটাইন। ইনটাইন একটা এক্সাইন আর একটা কি, আরেকটা হচ্ছে ইনটাইন। একটা এক্সাইন আর একটা ইনটাইন। এটাকে বলি হচ্ছে আমরা জার্মপোর। জার্মপোর বা জননরন্ধ্র। জননরন্ধ্র যেই জায়গাটা দিয়ে হচ্ছে যে ইনটাইনটা বড় হয়ে পরাগনালিকা তৈরি করবে। তাহলে এই জননরন্ধ্র পথেই বেসিক্যালি হচ্ছে আমাদের এই ইনটাইনটা বের হয়। ইনটাইনটা বের হয়। পরাগরেণুর ইনটাইন তৈরি হয় কি দিয়ে? সেলুলোজ দিয়ে। এই স্পোরোপোলিন এটা হচ্ছে আমাদের এই এক্সাইনটার মধ্যে স্পোরোপোলিনিন নামক কেমিক্যাল থাকে। পরাগনালী বৃদ্ধির জন্য কোন আয়ন আবশ্যক? পরাগনালী বৃদ্ধির জন্য ক্যালসিয়াম আয়নের প্রয়োজনীয়তা হয়। কোন আয়নের? ক্যালসিয়াম আয়নের প্রয়োজনীয়তা হয়। নিচের কোনটি ডিম্বকের অংশ নয়? ডিম্বকের অংশ হচ্ছে আমাদের মাইক্রোপাইল বা এটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্র বলি আমরা। হাইলাম মানে মোস্ট প্রবাবলি হচ্ছে ডিম্বক নাভি। আমি যদি ভুল না করি, হাইলাম মানে হচ্ছে ডিম্বক নাভি। ডিম্বক নাভি, ডিম্বক নাভি। নিউসেলাস মানে তো নিউসেলাসই, ভ্রূণপোষক টিস্যু। নিউসেলাস মানে কি? ভ্রূণপোষক টিস্যু। নিউসেলাস মানে হচ্ছে ভ্রূণপোষক টিস্যু। তাহলে বাকি থাকে কে? বাকি থাকে হচ্ছে জানপোর। জানপোর তো হচ্ছে আমাদের এই পরাগরেণুর মধ্যে দেখতে পাই আমরা। স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টি কার উপর নির্ভরশীল? স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টিটা ডিম্বাণুর উপরও না, ডিম্বকের উপরও না, সেকেন্ডারি নিউক্লিয়াসের উপরও না, স্পোরোফাইটের উপর। স্পোরোফাইট, স্পোরোফাইট যে আছে তার উপর স্ত্রী গ্যামেটোফাইট নির্ভর তৈরি হবে কি হবে না সেটা নির্ভর করে। কারণ স্পোরোফাইট মানে হচ্ছে ডিপ্লয়েড টিস্যু। স্পোরোফাইট থেকে কিন্তু আমাদের স্পোরফাইট থেকে স্ত্রী গ্যামেটোফাইটটা তৈরি হয়। ডিম্বক অমরার সাথে যুক্ত থাকে কি দিয়ে? ডিম্বক অমরার সাথে যুক্ত থাকে হচ্ছে ডিম্বক নাভি দিয়ে। ডিম্বকটা অমরার সাথে হচ্ছে যে যুক্ত থাকে। এটা একটু রিচেক করো। আমি একটু রিচেক করি, এটা ডিম্বক নাভি হবে না ডিম্বক নারী হবে? ডিম্বক নারী হবে। ডিম্বক নারী বা ফিউনিকুলাস। ভুল বলছি, ডিম্বক নারী বা ফিউনিকুলাস। ডিম্বক নারী বা হচ্ছে এটাকে বলি ফিউনিকুলাস। ফিউনিকুলাস। এই ডিম্বক নালী দিয়ে যুক্ত থাকে। পরাগনালিকা ডিম্বকত্বক ভেদ করে ডিম্বকে প্রবেশ করলে কি বলা হয়? পরাগনালিকা যদি হচ্ছে যে আমাদের এই পরাগনালিকা যদি এই ডিম্বক রন্ধ্র ছেদ করে ঢুকতো, ডিম্বক রন্ধ্র ছেদ করে ঢুকলে, ডিম্বক রন্ধ্র ছেদ করে ঢুকলে তাকে বলা হয় পোরোগ্যামি। যদি ডিম্বক মূল বা ক্যালাজা এইটা ছেদ করে ঢুকতো তাহলে হচ্ছে বলা হইতো ক্যালাজোগ্যামি। আর হচ্ছে ডিম্বক ত্বক ছেদ করে ঢুকলে বলি আমরা মেসোগ্যামি বলি। আমরা মেসোগ্যামি বলি। ডিম্বকের একটা ছবি দেখো খেয়াল করে, সেখানে উপরে থাকে ডিম্বক ত্বক, ডিম্বক ত্বক আর হচ্ছে যে ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল অপোজিটে থাকে। ডিম্বক রন্ধ্রর নাম তো মাইক্রোপাইল আর ডিম্বক মূলের নাম হচ্ছে যে আমাদের কি? ক্যালাজা। আমাদের পার্শ্বমুখী ডিম্বকের উদাহরণ হচ্ছে, পার্শ্বমুখী ডিম্বকের উদাহরণ হচ্ছে খুপি। খুপি, খুপি হচ্ছে পার্শ্বমুখী ডিম্বক। ক্ষুদিপানা আর পপি, ক্ষুদিপানা আর পপি। ঊর্ধ্বমুখী কারা? ঊর্ধ্বমুখী হচ্ছে আমাদের বিষকাটালি, পান, গোলমরিচ। বিষকাটালি, পান এবং গোলমরিচ। বিষকাটালি, পান আর হচ্ছে কি? গোলমরিচ। বিষকাটালি, পান এবং গোলমরিচ, এরা হচ্ছে ঊর্ধ্বমুখী। নিম্নমুখী হচ্ছে শিমরেরি ছোলা। শিম
রেডি ছোলা, শিম রেডি ছোলা, শিম রেডি ছোলা। আর বক্রমুখী কারা কারা বলতো? বক্রমুখী, বক্রমুখী হচ্ছে, আমি যদি ভুল না করি তাহলে সরিষা এবং কালকাসুন্দা, এই দুইটা হচ্ছে আমাদের বক্রমুখীর মধ্যে পড়ে। এগুলা কিন্তু পরীক্ষার মধ্যে আসে, এগুলা কিন্তু পরীক্ষার মধ্যে আসে। মনস্পরিক প্রক্রিয়ায় মানে একটা স্পোর থেকে পুরো ডিম্বক তৈরি হয়েছে, এটাই আমাদের 75% ঘটনা এইটার দিকে ইন্ডিকেট করে। নিষেকের পর বীজের বোটাটা আসে কোন জায়গা থেকে? নিষেকের পর বীজের বোটাটা আসে। মাইক্রোপাইল মানে কি? মাইক্রোপাইল মানে তো ডিম্বক রন্ধ্র। মাইক্রোপাইল মানে কি? ডিম্বক রন্ধ্র, ডিম্বক রন্ধ্র। হাইলাম মানে হচ্ছে ডিম্বক নাভি। ক্যালাজা মানে তো ডিম্বক ত্বক। ক্যালাজা মানে হচ্ছে ডিম্বক মূল। ডিম্বক নারী যে আছে, সেই নারী থেকেই হচ্ছে যে আমাদের বীজের বোটাটা আসে। উদ্ভিদের অযৌন জননের বৈশিষ্ট্য 9 কোনটা? দ্রুত ফল সৃষ্টি হয়, গ্যামেট সৃষ্টি হয় না। যৌনক্রম অযৌন জননের কোনো কথা না, যৌনক্রম হচ্ছে যৌন জননের কথা। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক রূপান্তরকে কি বলি আমরা? যৌনক্রম বলি। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক রূপান্তরকে যৌনক্রম বলি। চন্দ্রমল্লিকার বংশবিস্তার হয় কিভাবে? চন্দ্রমল্লিকার বংশবিস্তার হয় সাকারের মাধ্যমে। সাকারটা আমরা মনে রাখি ভাবে যে সাকিরা আপু, সাকিরা আপু চক দিয়ে বাঁশ আঁকে, চক দিয়ে বাঁশ আঁকে, চক দিয়ে বাঁশ আঁকে। সাকিরা আপু চক দিয়ে বাঁশ আঁকে। তো সাকিরা দিয়ে আসছে সাকার, সাকারটা হচ্ছে একটা বিশেষ ধরনের আমাদের কাণ্ড। আপু দিয়ে হচ্ছে আনারস, তারপর হচ্ছে আসে আমাদের প্রিয় পুদিনা, তারপর আসে হচ্ছে আমাদের চক দিয়ে আসে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা, তারপর হচ্ছে বাঁশ দিয়ে তো বাঁশ, ঠিক আছে। পাতাতে পাথরকুচি, পাতাতে কি? পাথরকুচি, পাথরকুচি, পাথরকুচি। আর মূল দিয়ে কি কি বলতো? ডালিয়া, শতমূলি, কাকরোল, পটল, এগুলা কি? মূল দ্বারা। অর্ধবায়বীয় দিয়ে কি? আমরুল শাকের স্টোলন, এটা কি? অর্ধবায়বীয় ছিল আমাদের। জোড়া কলমে ফল এবং ফুলের চরিত্র নির্ভর করে হচ্ছে এরকম দুইটা অংশ, একটা মাটির সাথে লেগে থাকে, আর একটা হচ্ছে যে এরকম উপরের হচ্ছে যে উদ্ভিদ, একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে সাইয়ন। একটা স্টক আর একটা হচ্ছে কি? সাইয়ন। একটা স্টক এবং আরেকটা কি? সাইয়ন। তো হচ্ছে আমাদের স্টকটা হচ্ছে যেটা মাটির সাথে লেগে থাকে, সেটা হচ্ছে স্টক, এটা হচ্ছে স্টক। আর এই যে আমাদের যেটা একটা উন্নত চারা যেটা আমি লাগাই, সেটা হচ্ছে সাইয়ন। তো সাইয়নটাই আসলে সবকিছু। স্টকের মূল কাজ হচ্ছে পানি টেনে আনা। স্টকের মূল কাজ কি? নিচ থেকে পানি টেনে আনা স্টকের মূল কাজ। পার্থেনোকার্পি, নিষেক ছাড়া ফল সৃষ্টি হওয়াকে বলি পার্থেনোজেনেসিস। পার্থেনোকার্পি হচ্ছে বীজহীন ফল সৃষ্টিকে বলি পার্থেনোকার্পি। এটা কমলা লেবু এবং হচ্ছে লেবু, এটা হচ্ছে পার্থেনোকার্পি। পার্থেনোকার্পিটা হচ্ছে বীজহীন ফল সৃষ্টি হলে সেটাকে বলি আমরা পার্থেনোকার্পি। এই যে বীজহীন ফল সৃষ্টি হয় আমাদের, বীজহীন ফল সৃষ্টি, বীজহীন ফল সৃষ্টি, এটাকে কি বলি আমরা? এটাকে বলা হয় হচ্ছে পার্থেনোকার্পি বলি আমরা। নিষেক ক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টিকে বলা হয় অ্যান্ড্রোজেনেসিস। এটার উদাহরণ হচ্ছে আমাদের তামাক, তামাক, তামাকের মধ্যে অ্যান্ড্রোজেনেসিস দেখা যায়। নিকোটিনা ট্যাবাকাম, ট্যাবাকাম। এই পার্থেনোজেনেসিসটা খুব ভালো করে পড়বা। পার্থেনোজেনেসিস, জেনেসিস খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। পার্থেনোজেনেসিসটা খুব ভালো করে পড়বা। পরিপক্ক হবার আগে পুষ্প থেকে পুংকেশু সরায় নিলে এটাকে বলা হয় ইমাস্কুলেশন, ইমাস্কুলেশন, ইমাস্কুলেশন। সর্বোত্তম নিষেকবিহীন ভ্রূণ উৎপাদন প্রক্রিয়া লক্ষ্য করেন বিজ্ঞানী উইঙ্কলার। নিষেকবিহীন ভ্রূণ উৎপাদন, উইঙ্কলার, দুইটা হচ্ছে যে ডিরেক্ট লাইন দিলাম। বিড়ি উৎপাদিত রোগ প্রতিরোধী জাত নয় কোনটা? মুক্তা, গাজী, মোহনী, এগুলা সব বিড়ি উৎপাদিত জাত বলাকা। কারণ বিড়ি মানে তো কোন বিড়ি বাবা আল্লাহ মাহবুব জানে। বিড়ি হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। ইরি আছে ইরি হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটা সদর দপ্তর কোথায়? ম্যানিলাতে। সো থ্যাংক ইউ যারা ফুল ক্লাস করছো। কারা কারা ফুল ক্লাস করছো একটু কমেন্টে জানিয়ে দাও। এই 2-3টা বাচ্চা কাচ্চাদের দেখলে মনে হয় যে না, কষ্ট করে হচ্ছে যে এত সুন্দর করে ক্লাস নিয়ে লাভ হয়েছে। কারণ এই ক্লাসগুলো নিতে ভাইয়া জাস্ট জান বের হয়ে যেতেছে। সো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা নাই করে ফেলো। আর হচ্ছে যে আমি চেষ্টা করবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল 15টার আগেই যেন তোমাদের ক্লাস দিয়ে শেষ করতে পারি, এটাই মূল টার্গেট। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে। ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে সফলতার মঞ্চে।